আমার নাম মোহাম্মদ রনি মিয়া। রনি মিয়া, বয়স কত রনি? 30 বছর। 30 বছর। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা গাজীপুর। গাজীপুর, মানে গাজীপুর থেকে এসেছেন আপনি গল্পটা বলার জন্য? জি, গাজীপুর। বলেন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে, যেভাবে বলতে ইচ্ছে করে আপনার। আমাদের যে বাড়ি ছিল প্রথম, ওই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি। পরে আমার মা পাকের কাজ করতো, মানুষের মানে রান্না করে খাওয়াইতো। আচ্ছা আচ্ছা। রান্না করে খাওয়াইতো, খাওয়ানোর পর ওই জায়গা থেকে আমরা তখন ছোট। আচ্ছা। পরে আমার ওই জায়গায়, আমরা বলতে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন ছিলাম। 2 ভাই 1 বোন। জি। 2 ভাই 1 বোন, আমি সবার ছোট। পরে আমার মা পাকের কাজ করতো, আমার বাবা কিছু করতো না, একটা দোকান ছিল, ওই দোকানে চা, মানে ছোটখাটো একটা দোকান ছিল, চা বিক্রি করতো। পরে আমাদের সংসার ভালোই চলছে, এইভাবে আমার স্কুলে ভর্তি করে দিছে। পরে আমি পড়ালেখা করতেছি, পড়ালেখা করতে করতে হঠাৎ করে আমার বড় ভাই যে উনি অসুস্থ হইল। আচ্ছা। অসুস্থ হইল মানে সে বাহিরে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিছে, বাহিরে যাবে। আচ্ছা। বাহিরে টাকা পয়সা জমা দেওয়ার পরে ওই মেডিকেল করছে, যে মেডিকেলে ধরা পড়ছে যে দাওয়াত হয়েছে পেটে। ওকে। পেটে দাওয়াত দেওয়ার পরে এখন ওরা বলতেছে দাওয়াত থাকলে তো মেডিকেলে আনফিট, ওকে, ফিট হবে না। পরে এটা আগে ঠিক করো, পরে আমরা মেডিকেল আবার নতুন করে করবো। পরে ওই দাওয়াতের জন্য 3টা ওষুধ দিছে, যে 2টা করে খাইবা। আমার বড় ভাই কি করছে, শুনে নাই, ভুলে 3টা খাই ফেলাইছে একসাথে। আচ্ছা। বড় ভাই বলতে আপনার কোন সময়ের গল্প এটা? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হলো 8 বছর। 8 বছর। স্কুলে যান তখন আপনি? জি, তখন আমি স্কুলে যাই। কোন ক্লাসে পড়েন? তখন আমি 3-তে পড়ি। 3-তে পড়েন। আচ্ছা। তারপরে হলো 3টা ওষুধ খেয়ে ফেলাইছে। ওষুধ খাওয়ার পরে আমার বড় ভাইয়ের পেটের নাড়ি ছিঁড়ে গেছে। আমরা তো প্রথম বুঝতে পারিনি কি হয়েছে, পরে মানে পাতলা পায়খানা শুরু হয়েছে, এটা আর কমে না, ওই ওষুধ খাওয়াই, স্যালাইন খাওয়া কমে না। পরে বিভিন্ন হাসপাতালে, আমাদের ওই জায়গায় উপজেলা, জেলা হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে নিয়ে দেয়, খালি রিটার্ন দেয়। আচ্ছা। কেউ কিছু বলতে পারে না। পরে আমার বাইরে বাসায় নিয়ে পড়ছে। পরে আমার মাই যে জায়গায় কাজ করতো বুয়ার, ওই অফিসের এক স্যার ছিল, ও এর সাথে যোগাযোগ করে বলছে তাইলে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করছে। ভর্তি করার পরে সরকারিটায় ভর্তি করছে প্রথম, পরে বলে যে সরকারিটা ভর্তি করলে এই চিকিৎসা হইব না, আপনি বেসরকারিটায় ভর্তি করেন। পরে ওই মালিকের দ্বারা বেসরকারি মেডিকেলে ভর্তি করছে। আচ্ছা। ভর্তি করার পরে ওরা ওই 2003-এর শেষ দিক দিয়ে, পরে ওরা বলতেছে টাকা লাগবো, 2.5 লাখ টাকা লাগবে। আচ্ছা। এটা পেটে নাড়ি ছিঁড়ে গেছে। আচ্ছা। সম্পূর্ণ 3টা নাড়ি ছিঁড়ে গেছে। ওকে। আপনার বাবা কি করতো ওই সময়? ওই সময় আমার বাবা 4 দোকান ছিল। 2.5 লাখ টাকা অনেক টাকা। 4 দোকান ছিল। পরে ওই সময় 2.5 লাখ টাকা লাগবো, এই টাকা পাইবো কই? টাকা নাই। পরে আমাদের যে বাড়ি ছিল, ওই বাড়িটা একজন কাছে 90,000 টাকা বন্ধক রাখে। নাম ছিল হইলো, খ্রিস্টান ছিল, আমার ভাইয়ের ফ্রেন্ডই ছিল, মানে দেশের থেকে আসছিল, আসার পরে কেউ হেরে রাখে না খ্রিস্টান দিয়ে। পরে আমার ভাই নিয়ে আঙ্গ বাসায় রাখছে। ওকে। ওই জায়গা থেকে বন্ধুত্ব সম্পর্ক। পরে ওই আমার বাবা বলতেছে যে বাবা তাইলে কিছু টাকা পয়সা দিয়ে আমার চালাও। কয় যে কাকা এইভাবে তো টাকা পয়সা দেওয়া যায় না, যদি আপনি বন্ধক হিসাবে নেন তাইলে আমি 90,000 টাকা দিতে পারবো। পরে কয় আচ্ছা ঠিক আছে, 90,000 টাকা তুমি দিলে বন্ধক হিসাবে, তুমি 2 বছরের মেয়াদ দিয়ে একটা স্ট্যাম্প করে তুমি 90,000 টাকা দাও। পরে 90,000 টাকা দেয়, ওই বাড়ি বন্ধক থেকে 90,000 টাকা নেই। পরে আমাদের বিভিন্ন জায়গায় আমার যে মা ওয়ারিশ পাইতো, সেই ওয়ারিশের জায়গাও কিছু বিক্রি করে পরে আমার আম্মা যে অফিসে চাকরি করতো, ওই জায়গা থেকে 50,000 টাকা ওই সময় দেয়। দেওয়ার পরে এইভাবে ওই অপারেশনটা করায় কমপ্লিট হয়। পরে আমার ভাই সুস্থ হয়ে বাড়িতে আসে। আসার পর থেকে তখন আমার বড় ভাই বিয়ে হয়েছে। পরে আসার পরে ভালোই কয়েকদিন গেছে, যাওয়ার পরে মাথার সমস্যা হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে, উল্টা পাল্টা করে, মায়ের দূর করে, কেউ দেখতে পারে না, এরকম পাগলামি করে। পরে এরকম করেই চলতেছে। পরে যে ওই যে 90,000 টাকা বন্ধক নিছিলাম বাড়ি, ওই বাড়িটা
পরে হ্যাঁ আমরা টাকা 1 বছর আর 2-3 মাস আগেই বলছি যে তাহলে টাকা নেন। আমার মামারা টাকা দিছিল, এখন ওই টাকা ওরা নিব না, বলছে এইবারই আমরা একবারে নিয়ে গেছি। ওকে, একবারে নিয়ে গেছি, এই টাকা আমরা আর বাড়ি দিব না, আপনারা বাড়ি থেকে নাইমা যান। পরে আমাদের যে এলাকার যে এই গণ্যমান্য ব্যক্তি আছে ওদেরকে কিছু টাকা পয়সা ওরা খাওয়াইছে। আচ্ছা, আমাদের ওই সময় টাকা পয়সা ছিল না যে কেউ খাওয়ামো বা দিমো, এরকম কোনো ছিল না। 90,000 টাকা খুব কষ্ট করে ব্যবস্থা করছিলাম, পরে হেরা নেয় নাই। পরে না নিয়ে আমাদের হইলো বাড়ির থেকে নামাই দেয় মানুষজন দিয়া। পরে আমরা নাইমা এসে পড়ি। পরে আমার আম্মা যে জায়গায় আসিল, যে অফিসে চাকরি করতো, ওই অফিসের কোয়ার্টারে আমাদের থাকতে দিছে। ওকে, পরে ওই কোয়ার্টারে থাকিয়া পরে আমার আম্মা তো ওই জায়গায় চাকরি করে, আমার আব্বা চার দোকানদারি করে। পরে আমি মাঝখানে পড়ালেখা টাকা পয়সা দিতে পারে নাই, আমার পড়ালেখা বন্ধ, মানে স্কুলের 8-9 মাসের বেতন জমে গেছে। স্কুলে টাকা দিতে পারে না, এই স্যারেরা বলে টাকা দিতে পারো না, ক্লাস করো, টাকা না দিতে পারলে স্কুলে আসবে না। পরে এরকম বলতো। পরে আমি পরে রাগ করে আর স্কুলে যাই না, যে স্কুল আর করবো না। ওকে, স্কুল আর করবো না, আমি চাকরি করব। তখন আমার বয়স 9 বছর। 9 বছর হাফ প্যান্ট পিনতে, তখন হাফ প্যান্ট পরি। আচ্ছা, ওই বয়সে পরে আমি এই জিরানি বাজার যাই। জিরানি বাজার যাই, আমার এক স্বাস্থ্য ভাই ছিল, ওই ভাইয়ের সাথে জিরানি বাজার যাই, যাইয়া হেলপারিতে ঢুকি। ছাপ্পনটাকে ফ্যাক্টরি হেলপারিতে ঢুকি। 630 টাকা বেতন। 630 টাকা বেতন ধরে পরে ওই জায়গায় 1.5 মাস কাজ করি। 1.5 মাস কাজ করার পরে অপরার হই। অপরার হয়ে ওই জায়গায় 6 মাস কাজ করে আবার ওই জায়গার থেকে অন্য জায়গায় যায় চাকরি নিই। চাকরি নিয়ে পরে আমার ওই জায়গা থেকে আইসা আমাদের এই গাজীপুরে আইসা সাদমা গার্মেন্টস আছে, ওই জায়গায় চাকরি নিয়েছি। আচ্ছা, এইদিকে এলো আমার মা আর আমার বাবা। তো পরে ওই যে 90,000 টাকা যে গুছাইছিলাম ওই বাড়ির জন্য, তখন কি ওই যে আমার বাবা যে চার দোকানদারি করতো, ওই টাকার জন্য ওই দোকানটা বিক্রি করে দিছিল। দোকান বিক্রি করে দেওয়ার পরে হ্যাঁ আর হইলো কিছুই করে না ওইখান থেকে। পরে হইলো বাসায় থাকে, আর হ্যাঁ বাড়ি কাজ করতে পারে না হাটের সমস্যার জন্য। ওকে, পরে আমি ওই সাদমা গার্মেন্টসে চাকরি নিয়েছি। সাদমা গার্মেন্টস চাকরি নিয়ে আমাদের ভালোই চলছিল। পরে আমাদের বাড়ি নাই, পরে আম্মা চাকরি করে, পরে আমি চাকরি করি। পরে আমাদের কিছু টাকা গুছাইয়া পরে 2,80,000 টাকা দিয়ে একটা জমি নেই। আচ্ছা, জমি নেওয়ার পরে ওই বাড়িতে আমরা যাই 2010 সালে। 2,80,000 টাকা দিয়ে কিনি। কেনার পরে 2010 সালে ওই বাড়িতে যাওয়ার পরে আমার বাবারে একটা ছোট দোকান দিয়ে দিই বাড়ির মধ্যেই। ওই দোকান করে আমার মায়, আমি চাকরি করি। এর মধ্যে এই গ্যাসের লাইন নেওয়ার জন্য 50,000 টাকা লোন তুলে। ওকে, লোন তুলে 50,000 টাকা গ্যাসের লাইন নেয়, আর এমনি লোন অনেক কিস্তি তুলে, মানে এটা আমি জানি না, আমার অজান্তে। কে তুলে এটা? আমার বাবা। আচ্ছা, আমার বাবা তুলে মানুষের দেয়, খরচ করে ভাঙে, এটা মানে জানি না। আমি জানি যে 50,000 টাকা তুলছে গ্যাসের এই টাকা। পরে আরেকটা কিস্তি তুলে যে ঘর ঠিক করবো, আমার বাবা ঘর ঠিক করার জন্য 30,000 টাকা তুলে। পরে ওই টাকাটাও আমার জানাইছে ঘর ঠিক করার জন্য। পরে 15,000 না 16,000 টাকা দিয়ে মানে চালের টিন পাল্টাইছিল। পরে ওই টিন পাল্টায় পরে ওই ঘর ঠিক করছে। পরে ওই 60,000 আর হইলো ওই 30,000, 80,000 টাকার কথা আমি জানি। পরে যে বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে একজনে বললো যে 1 লাখ টাকা নিচে মাসে 20,000 15,000 টাকা লাভ দিছে প্রতি মাসে। পরে লাভ দেওয়ার পরে এভাবে অনেক ঋণ হয়ে গেছে। পরে আমরা বুঝতে পারি না। পরে বিভিন্ন লোকজন বাড়িতে আসে, এসে টাকার লিগে চাপ দেয়, টাকার জন্য চাপ দেয়। আর পরে আমরা কই যে তুমি এত টাকা ঋণ করছো, কি করছো,
কারে দিছ, আমাদের সাথে বলে না কথা, কথা যদি বলি তাইলে ঝগড়া করে আচ্ছা আমার বাবা। আচ্ছা পরে বললাম যে তাইলে এই টাকা এখন কেমনে দিমু, মানুষ যে এইগুলা করতেছে আইসা আইসা গেঞ্জাম করে টাকা পয়সা, এখন কি করবা? পরে আমার আব্বা করলো কি, চলে গেল। আচ্ছা চলে যাওয়ার পরে চলে গেল বলতে চলে গেল মানে মানুষের টাকা দেওয়া লাগে, মানুষের চাপ দেয়। হ্যাঁ যাইব হইলো, হ্যাঁ পিসাবা ছিল, বলছে আমি পীরের বাড়িতে যাইতেছি। আচ্ছা মানে পালাই গেছে। হ্যাঁ পীরের বাড়িতে যাইতেছি, পীরের বাড়ির কথা কইয়া হ্যাঁ গেছে গা, পালাইছে। হ্যাঁ। কত টাকা ঋণ তখন আপনাদের? তখন আমাদের 15-16 লাখ টাকা ঋণ। ওরে বাবা, এই টাকা দিয়ে কি করছে? কি করছে বলতে পারি না, বলে না। আচ্ছা 16 লাখ টাকা ঋণ কি করছে জিগাইলে বলে না, কয় আমি কি খাইছি বলে না। আমাদের ওই রকম ভাবে যে আমাদের মানে কিছু করে নাই, আমাদের হিসাবে কিছু করে না, খালি এমনি হিসাবই দেয় না। আমি খালি আমার জানা মতে ওই 80,000 টাকা ঋণ। পরে পালাই গেছে, এই পালাই যাওয়ার পরে এই আরো লোকজন আইছে, লোকজন আওয়ার পরে আমার মামার কাছ থেকে নিছে 4 লাখ টাকা। আমার মামার কাছ থেকে যে 4 লাখ টাকা নিছে এটা আমি জানছি নিয়ার 2 মাস পরে বলছে যে এলো বাড়ি বন্ধক থুয়া। তখন আমাদের বাড়িতে রুম ছিল 13টা, রুম ভাড়া পাইতাম 10,000 টাকা, 10,000 টাকা রুম ভাড়া পাইতাম। পরে 8,000 টাকা ওই 4 লাখ টাকা যে নিছে, ওই 4 লাখ টাকা 8,000 টাকা পাইব, মানে নিব আমাদের কাছ থেকে ঘর ভাড়া বাবদ হিসাবে। পরে এর কাছে 4 লাখ নিছে, নেওয়ার পরে এই কিছু টাকা ঋণ কমাইছিল, মানে ওই যে 16 লাখ টাকা যে ঋণ করছে এই দিয়ে কিছু টাকা ঋণ কমাইছে, কমাইয়া পরে আর যেগুলা পারে না, পরে যেগুলা বেশি চাপ দিছে থুইয়া গেছে গা। পরে থুইয়া যাওয়ার পরে পরে তো সবাই আমার মারে ধরে দিন রাত, মানে 24 ঘন্টায় আচ্ছা আমার মারে আয়া টাকার জন্য অপমান করে, টাকা নিব, মারবো, হ্যান এরকম বিভিন্ন জনে। পরে আমার মাই কয় তাইলে এরকম এইভাবে কিভাবে বাঁচা যাবে? আপনি কোন ক্লাসে পড়েন তখন? আমি পড়ি না, তখন তো চাকরি করি। আমি চাকরি করেন? বয়স কত আনুমানিক? তখন হইলো আমার 9 বছর বয়স। না তো 2010-এর পরে বয়স হয়েছে আমার এই 15-16 বছর তখন। আচ্ছা এই পরে বললাম যে তাইলে কিরকম এই চাকরি বাকরি করি না, এই ই করা লাগবো, মানুষের টাকা পয়সা তো দেয়া লাগবো। টাকা পয়সা এটা এলো 2018 কথা। আচ্ছা 2018 সালে টাকা পয়সা দেয়া লাগবো। টাকা পয়সা না দিলে মানুষ তো হইলো অত্যাচার করতেছে, এইভাবে তো বাঁচা সম্ভব না। পরে আমার মা বলে তাহলে কি করবো, বাড়ি বেচে দিয়ে দিই, যে যা পায় আমার যদ্দূর সমর্থ হয় আমি দিয়ে দিই। তখন কত টাকার ঋণ? তখন হইলো 16 লাখ টাকা। তখন 16 লক্ষ টাকা ঋণ? 16 লাখ টাকা ঋণ। আমার মামার 4 লাখ। কি হইতো 16-র সাথে আরো 4 লাখ? হ্যাঁ 20 লাখ টাকা ঋণ। এই নিয়ে কি করছে আপনার? এই টাকা নিয়ে কি করছে বলে না। বাবা? হ্যাঁ আমার বাবা। অদ্ভুত কথাবার্তা বলে না। আমি শুধু জানতাম হইলো ওই আগে 80,000 টাকা, আর পরে যে মামার কাছে নিয়ে 4 লাখ টাকা ঋণ দিছে, এটার পরে আমি 4 লাখ টাকা পরে আমার মামা চাপ দিতেছে যে এলো আমার টাকা দিয়ে দে, আমার টাকা দিবি নয় বাড়ি আমার নামে লিখে দিবি। মানে যারা পাওনাদার তারা কি করতো? পাওনাদার আয়া ওই বাড়িতে হুমকি দামকি দিত, ওই বাড়ি লিখে দেন। পরে মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। কতটুকু জায়গার উপরে বাড়ি ছিল হলো এই প্রথম 5.5 ডিসিম জায়গার উপরে। 5.5 ডেসিবেল? হ্যাঁ খাসের জমি, এটা রেকর্ডের না। রুম ছিল 13টা। পরে আমার মাই কি করলো, অর্ধেক। মানে কি ভাড়া দিতেন আপনারা? হ্যাঁ ভাড়া দিতাম। কোথায়? এটা গাজীপুরে? এটা গাজীপুরে। আচ্ছা তারপর? পরে আমার মাই অর্ধেক জমি কি করলো, 4টা রুম সহ কলেপার সাপ্লাই সহ 3,60,000 টাকা বিক্রি করলো। আচ্ছা বিক্রি কইরা আমাদের ওই জায়গায় একটা কিস্তি ছিল সাজেদা ফাউন্ডেশন, ওই কিস্তিতে এই 1.5 লাখ টাকা তুলছিল, ওই জায়গায় দিল। ব্র্যাকের কিস্তি তুলছিল, ওই জায়গায় দিল। দিয়া
3,60,000 টাকা আমার মামার কাছে নিয়ে, আমার বাবা যাওয়ার পরে আমার মামার কাছে, মেজো মামার কাছে 60,000 টাকা নিছে, নিয়ে কিস্তি চালাইছে। কিস্তি চালানির পরে ওই বাড়ি বেচার লগে লগে হের কাছে টাকা দিছে, আমার মামা 60,000 টাকা উনতিকে রেখে দিছে। রেখে দিয়ে পরে আমাদের 3 লাখ দিছে। আমরা 3 লাখ দিয়ে কিছু মানুষের কিস্তি টাকা পরিশোধ করছি। কিস্তি টাকা পরিশোধ করার পরেও পরে দেখা গেছে আরো 8-9 লাখ টাকা পাইবো। 9 লাখ টাকা পাইবো। এখন আর আমার মামা পাইবো 4 লাখ টাকা। মানে কিস্তির হিসাব করছি। আমরা আমাদের সঞ্চয় আছে হইলো 1,10,000 টাকা, আর কিস্তি পাইবো হইলো 8,40,000 টাকা। আর হইলো আমার মামা পাইবো 4 লাখ টাকা। আর রুম ছিল হইলো আমাদের 6টা। ওই জায়গায় 6টা রুম ছিল, গোসলখানা ছিল না, বাথরুমও ছিল না, কিছুই ছিল না। মানে অর্ধেক বিক্রি করার পরে মানুষ আরো চাপ দিতেছে যে তুমি ওদের দিলে আমাদের দিবে নাকি, ওদের টাকা পয়সা দিলে আমাদের দিবে নাকি। পরে টাকা পয়সা অহন কেমনে দিমু, ওটুক তো বেচা লাইছে। অহন আমাদের বাড়ির যে মূল্য ওই হিসাবে কেউই দাম কয় না। মানে জেনে 8 লাখ, হেনে কয় 4 লাখ, 3 লাখ এরকম করে দাম কয়। পরে একজনে 4.5 লাখ টাকা দাম কইল ওটুক। পরে আম্মা কয় যে দিয়ে দিই, এইভাবে তো চলা যাবে না, এটুক দিয়ে আর যারা পাইবো তাদের সব টাকা দিয়ে দিই। আমি বললাম যে এই টাকা দিয়েও তো তুমি সবাইরে দিয়ে হইব না, কই হইলো 8-9 লাখ টাকা, আমার মামা পাইবো হইলো 4 লাখ টাকা, তাহলে তুমি এইগুলা টাকা কি দিয়ে দিবা? তুমি বাড়ি বেচবা 4,50,000 টাকা, তাইলে এই 8 দিয়ে কেমনে দিব আমরা? এই মানুষ তো আঙ্গ ধরবই। তাইলে বাড়ি বিক্রি করে করবো কি, আর না করে করবো কি? পরে আমি বললাম তাহলে এক কাজ করি, বাড়ি বিক্রি করার টাকা আমরা হাতে না নিয়ে আমাদের যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে আমরা যাই, পরামর্শ করি যে এরকম আমাদের বাড়িঘর যা ছিল আমরা সব বিক্রি করছি, বিক্রি করে এই টাকা এরকম মানুষে পাইবো, এই দিদি আঙ্গ করে দেয়, তাছাড়া আঙ্গ মরা ছাড়া কোনো বুদ্ধি নেই। পরে চেয়ারম্যানের কাছে আমি গেলাম আমার মারে নিয়ে। পরে চেয়ারম্যানের বললাম যে এরকম মামা ঘটনা, এই টাকা 4,50,000 টাকা বাড়ির দাম আইছে, এরকম কিস্তি 8.5 লাখ টাকা পাইব। এখন আমি এই 8.5 লাখ টাকাই দিব না আমার মামারে 4 লাখ টাকাই দিব? আমার মামার চাপ দিতেছে। এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেন, আমার বাঁচা লাগবো। আমার এই ভাই একটা পাগল, আমার মা, আমার ওই সময় আবার আমার মেয়ে হয়েছে। আমি যদি এখন বাড়ি বিক্রি করে দেই তাহলে আমি যা কই দাঁড়াবো? আমার কেউ সহযোগিতা করার মতো কোনো লোক নাই, যে আমাকে 500 টাকা একদিন দিয়ে চালাবে ওইরকম আমার লোক নাই। আমার মামারাও আমাকে দেখে না। পরে কয় ঠিক আছে, তুমি যদি 4,50,000 টাকা বাড়ি বেচা পারো তাহলে তোমরা টাকা নিও না, যে বাড়ি নিব হেরে নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে আসবা। পরে আসলাম, আইসা পরে হের কাছে গেলাম। পরে যাওয়ার পরে হ্যাঁ বললো না আমি 4,50,000 দিয়ে নিব না বাড়ি। হ্যাঁ, 4,50,000 টাকা দিয়ে নিব না বাড়ি। আমি কই কে নিবেন না? কয় না আমি নিব না। আপনারা যে বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছিলেন, বাড়ি বিক্রি করে থাকবেন কোথায়, এরকম চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, এরকম আমি চিন্তা ভাবনা করছিলাম ওই চেয়ারম্যানের কাছে। না আমি চিন্তা ভাবনা কইরা তো থাকবো কোথায়, এটা তো ওই ঋণ পাইবো, যে ঋণের চিন্তাই ঘুম আসে না, টাকা তো পরের বিষয়। হ্যাঁ, মানে ঋণের জন্যই, মানে আমার মা অলরেডি ওই সময় অর্ধেক মেন্টাল হয়ে গেছে। আর বাবা কই? বাবা তো গেছে। হ্যাঁ। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আর বড় ভাই কি করতেছে? বড় ভাই যে পাগল, অপারেশনের পর থেকে 6 মাস, মানে অপারেশনের 6 মাস পর থেকে ওর মাথা পাগল, ফুল পাগল। আমার বাড়িতে 10-13টা রুম ছিল, ওর জন্য ভাড়া হইতো না। মানে ওর জন্য পুরা বাড়ি খালি থাকতো, কোন সময় ফুল ভাড়া আমরা দিতে পারতাম। আর আপনার ছোট বোনটা? আর আমার ওটা আমার বড় বোন কি করতো? বোন বিয়ে দিয়ে দিছিলাম। আচ্ছা, তারপর পরে ও তো পাগলে ওরে ঘরে বাঁধাছে। পরে হইলো চেয়ারম্যান যে বললাম যে এরকম 4.5 লাখ টাকা দাম কয়, এরকম ঋণ। পরে আর আমার যে ভাই আছে পাগল, এখন আমি এরে নিয়ে যামু কই? এখন তো আমার ঋণের লিগা মেশে চাপ দিতেছে।
তখন চেয়ারম্যানে বললো যে এলো ঋণ তো দিতে হইব, এখন কম পারস বেশি পারস দিয়ে মাপ চাওয়া লাগবে। এখন যে জায়গায় 5 টাকা পাই ওই জায়গায় 1 টাকা দিয়ে মিটার লাগবো, আমি তো আর তোরে টাকা ছাড়া মিটাই দিতে পারব না। পরে আমার চেয়ারম্যান বললো তাহলে তোমার বাইরে করো, পাবনা হাসপাতালে থুয়ে হও। আমার বড় ভাইয়ের কথা বললো। পরে পাবনা হাসপাতাল থুয়ে হও, আর হইলো 4,50,000 টাকা দিলে ওন থেকে তুমি 30,000 টাকা রাখবা তোমার ভাইয়ের জন্য। তোমার বাইরে ওই টাকা দিয়ে পাবনা নিয়ে যায় রাইখে আইবা। পরে পরে আসার পরে ওই জায়গাতে আসার পরে পরে যে বাড়ি নিব ওনারে বললাম তাইলে টাকা আপনি কবে দেবেন? কয় না আমি 4,50,000 টাকা দিয়ে বাড়ি নিম না। কত দিয়ে নিবেন? কয় আমার 4,30,000 টাকা দিলে আমি নিম। আচ্ছা। পরে ওই জায়গায় 20,000 টাকা কমে গেল। পরে 4,30,000 রাজি হইলাম, কারণ হইলো কেউ নেয় না বাড়ি। আর হইলো ব্যাংকের থেকে আবার আমার খালাতো ভাইয়ের জমির দলিল দিয়ে আমার বাবায় টাকা তুলছাল। ওই দলিলের লিগে আমার মানে আমার মাইরে হালাইব এরকম অবস্থা। আমার মামাতো ভাই কয় আমার জাগার দলিল আইনে দে, নয় তোকে মাইরে হালাম, এরকম হুমকি দিত। পরে এখন হইলো জাগার দলিল আনবার গেলে ওই ব্যাংকে দেওয়া লাগবো 1 লাখ টাকা, ব্র্যাক ব্যাংকে 1 লাখ টাকা দিয়ে পরে ওই জাগার দলিল ওই যে সময় 3,60,000 টাকা বেচলাম না, ওই সময় ওই টাকাটা দিয়ে হ্যাঁ দলিল এনে দিয়ে দিই। পরে বাড়ি বিক্রি করার পরে 4,20,000 টাকাই দিল। দেওয়ার পরে চেয়ারম্যানের হাতে দিল 4 লাখ টাকা। 4 লাখ টাকা দেওয়ার পরে পরে আমার বললো যে যা ঋণ পাইব তোমাদের সবার লিস্ট করে বইলা দিবা যে এত তারিখ তুমি টাকা দিবে। পরে আমি সব বললাম যে এত চেয়ারম্যান অফিসে গেছিলাম, আমার বইলা দিছে এত তারিখে মিটিং আছে, ওই মিটিং এ গেলে আপনাদের সমস্ত টাকা পয়সা দিয়ে দিব, কিন্তু ওই তারিখে থাকাই লাগবো, যদি না থাকেন তাহলে আমি টাকা পয়সা দিয়ে পারবো না। কারণ আমি তো বাড়ি বিক্রি করে ওই জায়গায় টাকা দিব, তখন তা আমার কাছে আর কিছুই থাকবো না যে আপনাকে পরবর্তী চাইলে আমি দিতে পারব। পরে হইলো ওই বাড়ি বিক্রি করে দিলাম চেয়ারম্যানের কাছে। পরে চেয়ারম্যান 1 মাস পরে ডেট দিল যে এটা নিয়ে বুম। টাকা চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, টাকা চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, টাকা চেয়ারম্যানের কাছে, আমাদের কাছে না। আমাদের কাছে 30,000 টাকা দেয় নাই, তাও দিব মানে যে সময় আমরা বাড়ি ছাইরে আমু তখন ওই 30,000 টাকা দিব। ওই যে আমার বড় ভাই পাগল যেটা ওইটারে পাবনা থুয়ে দেয়। পরে চেয়ারম্যানের কাছে 1 মাস পরে আমরা বইলাম, বহার পরে যে যা পাইতো সবাই ডাকলাম। ডাকার পরে কিস্তি মিস্তি সারমান আমার মামা টামা সবাই ডাকলাম। ওখান হইলো আমার মামা যে 4 লাখ টাকা পাইব ওই টাকার লিগে মনে করেন আমার মামারে মাইরে হালাইব, এরকম অবস্থা। আমার মামা তো ভাই 2টা হেরে চাপ। ওখানে আমার মামা কান্দে, অসুস্থ ডায়াবেটিসের রোগী, হ্যাঁ কান্দে, কয় তো গোটে হের লিগে আমার মাইরে হালায়, আমার মারে। আমার মামার নিউ যেরকম টাকার লিগে হের লগে কথাবার্তা কয়, আমার মামা তো ভাই ওই রকমই করে। পরে আমি মামারে বললাম যে দেখ এখন তো টাকা 4 লাখ চেয়ারম্যানের কাছে আছে, এখন আমার কাছে টাকা নাই, যদি আমার কাছে থাকতো তুঙ্গ আমি বেশি অর্ধেকটি দিতাম, দিয়ে আর বাকি ডিমান্ড দিতাম। এখন তো আমার কিছু করার নাই, এখন চেয়ারম্যানের কাছে টাকা, এখন কারে কয় টাকা দেয় আমি তো কিছু কই পারব না। এখন যে যা দেয়, এখন তোমার চেয়ারম্যানে যে কয় টাকা দেয় তুমি নেও, পরে আমি তোমারে আস্তে আস্তে কিছু কিছু করে টেহা চাকরি বাকরি করে তোমারে দিম। হ্যাঁ গো, এই আশ্বাস দিয়ে রাখলাম। পরে চেয়ারম্যান অফিসে গেছি আমার মামা সবাই নিয়ে, যাওয়ার পরে সবাই যে যা পাইতো কিস্তি সারে গো 2 লাখ টাকা দিয়ে সব মিটাই দিল। পরে আর আমার মামারে আমার ওই চেয়ারম্যানের ভাই ছিল আবার একটা, ওই বাইরে যায় আমার মেজো মামা ধরছে যে মামা এরকম এরকম ঘটনা, এই আমার ভাই 4 লাখ টাকা পায়, এখন ওরা তো 4 লাখ টাকা দিছে, যেভাবে ওই আপনার চেয়ারম্যান দেখো 2 লাখ টাকা হেরে দিয়ে হইবে না, 2 লাখ টাকা দিয়ে সবাই এটা মিটাই দিবে। পরে আমার মামা বলার পরে কয় ঠিক আছে আমি এটা দেখতাছি। পরে হইলো চেয়ারম্যানে বলছে, পরে মনে হয় তাই করছে। পরে 2 লাখ টাকা দিয়ে সবাই মিটাই দিছে। দেওয়ার পরে আর 2 লাখ টাকা আমার ছোট মামারে দিয়ে দিছে। দেওয়ার পরে ওই আমরা পরে আইসা পড়ছি
আইসা এখন বাড়ির থেকে নাইমা যাওয়া লাগবো, এখন বাড়ি থেকে নাইমা যাওয়া লাগবো, এখন কই যামু, এই বাড়ি ঘর বেচছি, এই পাগল বাইরে নিয়ে কেউ এলাকায় জায়গা দেয় না, কেউ রুম দেয় না, কয় এটা পাগল, এটা নিয়ে কেমনে থাকবো, কেউই রুম দেয় না। পরে থাকবো কই, পরে আমার বড় মামার বাড়ি আইলাম। আমার বড় মামার বাড়ি আসার পরে পরে মামারে বললাম যে মামা এখন তো কেউ রুম দেয় না, তাহলে কি করবো? কয় এই পাগল নিয়ে আমার বাড়িতে থাকুন যাবে না, আমার বাড়িতে থাকলে বাড়িটা যেটি আছে যাইব গা, পরে আমি কি খাম। পরে আমি কইলাম তাইলে এই একটা রাত চাহ, পরে আমরা নিয়ে পাবনা দিয়াম। পরে এক রাত থাকলাম, থাইকে নিয়ে গেলাম আমরা পাবনা। আমার খালাতো বাইরে নিয়ে সহ গেলাম পাবনা। পাবনা যাওয়ার পরে পাবনা হাসপাতালে গেছি, হাসপাতালে যায় পরে ওই রকম ভাবে কোনো ব্যবস্থা করা পারি না। এখন বেসরকারি ভাবে এই ব্যবস্থা হয়, উনি টাকা চাইলো 25,000 টাকা, মানে 25,000 টাকা 2 মাস থাকবো, আবার 2 মাস পরে আরো 25,000 টাকা দেওয়া লাগবে, মানে রাখবো টোটাল 6 মাস। 6 মাসে আপনার টাকা নিব 75,000, তাই আমাদের কাছে টাকা আছে 30,000। আর টাকা নেই যাইতে রাখার জন্য এত টাকা চাচ্ছে। হ্যাঁ, সরকারিটাই পারিনি। হ্যাঁ, বেসরকারিটাই। সরকারি হাসপাতালে ভর্তি করতে যায় হয় নাই, পরে বেসরকারিটাই চেষ্টা করলাম, পরে বললো যে এত টাকা লাগবে। পরে সরকারিটা অনেক ঘোরাঘুরি করলাম, একজন লোক ধরলাম, তাহলে টাকাও দিলাম 3,000, কোনো কাজ হইল না। পরে দেখি এই লোক নাই, আহে না, টাকা নিয়ে গেছে আর আহে না। পরে আমরা রিটার্ন আইলাম আবার ওই বাই নিয়ে, কারণ 75,000 টাকা ওই জায়গায় থুয়ামু, পরবর্তীতে তো টাকা আর দিতে পারুম না, কিভাবে থুয়ামু। পরে ওই বাই নিয়ে আসলাম, আইসা পরে হইলো এই আমার মামার বাড়িতে আসলাম। মামা বলল যে না, আমি ওরা রাহারম না, ওরা রাখলে আমার রুম যেটি আছে সব খালি হয়ে যাবে, তাইলে আমি টাকা পাম না, আমি চলতে পারব না। পরে আমি রুম নিলাম এক জায়গায় 3টা। আমার পাগল এক ভাই, ওইটা তো করে আটকাই রাখা লাগে। এক রুম নিলাম, রুম ভাড়া 2,000 করে, 3 রুম 6,000 টাকা। পরে 3 রুম নিলাম, নিয়ে পরে এদিক দিয়ে আমার মায় একবার পুরাপুরি পাগল হয়ে গেল। মাও পাগল হয়ে গেল? মা মাথার বেন সরে আমারে কামড়ায়, আমার বাপেরে মারে। আমার বাপে ওই টাইমে ফিরে আইছে। ওই যে চেয়ারম্যানের কাছে যে সময় আমরা টাকা পয়সা দিছি, দেওয়ার পরে ঝামেলা শেষ হয়েছে, তখন হ্যাঁ আইছি। আর পরে পরে এখন মা পাগল, এখন এই মা নিয়ে ভাই পাগল, থাকার জায়গা নাই। পরে আপনি বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, বিয়ে করছি। বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, তখন বিয়ে করছি। তারপর আমি বিয়ে করছি 14 সালে। পরে এই 14 সালে বিয়ে করছি, আর মেয়ে হয়েছে হলো 18 সালে। মেয়েও হয়ে গেছে তখন? হ্যাঁ, মেয়েও আছে। মেয়ে তখন মেয়ে হয়েছে 1 মাসের, আমার ছোট মেয়ে 1 মাসের। পরে আমার ওই মাও পাগল হয়ে গেছে, এখন আমার মারেও বাইন্দা থাকার লাগে, এখন আমার বাইরেও রাখা লাগে। এখন আমি মানে কোনো আমারে যে কেউ হেল্প করবো, কোনোভাবে কেউ হেল্প করতেছে না। পরে আমার মারে কি করলাম, আমাদের গাজীপুর সদর হাসপাতাল নিয়ে ভর্তি করলাম। হাসপাতাল বলতে কোন হাসপাতালে, কোথায়? এটা হলো গাজীপুর সদর হাসপাতাল আমাদের। পরে হাসপাতালে ভর্তি করে আমি বাসায় আসি রাইতে 10টার দিকে। পরে আমার মামার বাসায় যাই, যে মামার বলি মামা এরকম এরকম ঘটনা, আমার মারে তো হাসপাতালে ভর্তি করছি, আমার কাছে আপাতত 1 টাকাও নাই। 1,000 টাকা ছিল, আমি ওই টাকা দিয়েই সরকারি হাসপাতালে ভর্তি করে এই বালিশ টালিশ লাগবো নিতে আসছে। এখন একবার এই যে টাকা ছাড়া তা তো হয় না, এখন তো কিছু টাকার দরকার, আমারে তুমি 2-3 হাজার টাকা দাও। ভাই আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে 4 আনা পয়সাও চাবি না, আমি 1 টাকাও দিতে পারবো। পরে আমি কি করবো, পরে চলে গেলাম, চলে যায় এখন হইলো আমার বড় মামার কাছে গেলাম, মামা আমার মার হাসপাতালে ভর্তি করে থইলাম, কিছু টাকা ব্যবস্থা করে দাও, আমি আবার ডিউটি করতেছি ওই সময়, যে বেতন পাইলে তোমার আমি টাকাটা দিয়ে দিম। পরে কয় না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারব না। পরে হইলো একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা হইলো সকালবেলা বিক্রি করছি। তার আগে এই হাসপাতালে গেছি, একজন কাছ থেকে 3,000 টাকা নিয়ে
আমি এই যে আমার সুমন্দিয়া শালা ছিল, ওই শালার কাছে 3,000 টাকা নিছি। নেওয়ার পরে হাসপাতালে গেছি। যাওয়ার অর্ধেক রাস্তায় উনি যে আমার আম্মা হয়ে গেছে, আইসা পড়ছে। কি হয়েছে? মানে হাসপাতাল থেকে বাইরে পড়ছে। আচ্ছা, বাসায় আইতাছে। আমার আব্বা কইতেছে ওই জায়গায় রাখা হারলাম না, স্যালাইন দিছে। এই জায়গায় যে ক্যানোলা লাগাইছিল, ওই ক্যানোলা টান দিয়ে একবার এই পর্যন্ত ফাইরে হালাইছে হাত। পরে হইলো প্রচুর বড় ব্লাড গেছে। পরে অমনি বাইন্দা সেন্টা আয়া পড়ছে। পরে কই ঠিক আছে, টাকা পয়সাও নাই, তাহলে নিয়ে আহ। পরে নিয়ে এসে সকালবেলা পরে আমি এই মোবাইলটা বিক্রি করে ওই আমার শালারে টাকা দিলাম। পরে আমার মাও পাগল, ভাইও পাগল। আমার মামা কইতেছে তাহলে আমার বাসায় তো রাখা যাবে না, এরকম যদি 2 জনে পাগলামি করে তাহলে আমি কেমনে রাখুম। পরে হইলো আমি রুম নিলাম, 3টা রুম নিলাম। নেওয়ার পরে ওই বাসায় যায় এক রুমে বাইরে রাখলাম আটকায়, আর এক রুমে হেরে রাখলাম, আর এক রুমে আমরা। এখন 3 রুমে 6,000 টাকা ভাড়া। পরে আমি চাকরি করি। পরে এই সপ্তাহখানিক মানে অনেক বুঝাইলাম আমার মারে, আমার বইনে, আমার বউ, আমি যে দেখো বাড়িঘর বিক্রি করে মাসে ঋণ দিছে, তো কেউ আর টাকা পয়সা চাইবো না। আমরা চাকরি বাকরি করবো, যা এটা দিয়েই খাম। মানুষ ভাড়া থাকে না, যাগো বাড়িঘর নাই, হেরা কি চলে না, বাঁচে না। আমার মারে অনেক বুঝাইলাম। বুঝানোর পরে মানে 1 সপ্তাহে হালকা একটু মানে সেন্স ফিরছে। আচ্ছা। পরে সেন্স ফিরার পরে আমি ডিগ্রি করতেছি। পরে কইতেছে বাবা আমি এই জায়গায় থাকবো না। তুমি কই থাকবা কও, তোমার জেনে ভাল লাগে আমি উনি রাখ, তুমি কই দেবে। পরে আমার বাবা যে আগে একটা বিয়ে করছিল, আচ্ছা, ওই ঘরে বড় এক পোলা আছে, কয় আমি হের কাছে ওই পোলার বলে যাম, ময়মনসিং থাকে। পরে হ্যারে ফোন দিলাম যে ভাই এরকম এরকম ঘটনা, হ্যাঁ তো আপনার মনে যায় থাকবার চাই, হ্যাঁ এরকম এরকম হয়েছে, এই সাইডে কি করা যায় একটা ব্যবস্থা করেন। কোনো সমস্যা নাই, তুমি দিয়ে পাঠাও। পরে আমার মাই কয় যে তাহলে বাবা তুই ওইনে থাকিস না, তোরে থুয়ে যাম ওই জায়গায়, কেরা কি কয় মানুষে টেহা পায়, কেরা তোরে মারে দেখবো না, তুইও আঙ্গ লগে ল। কই তুঙ্গ লগে যায় আমি কি করবো, ময়মনসিং তো কোনো গার্মেন্টস নাই যে চাকরি বাকরি করবো। পরে কয় ঠিক আছে তাইলে মাওনা যায় চাকরি কর, আমরা ময়মনসিং যাই। পরে কইলাম তুমি তোমার যদি ভাল লাগে তাহলে তুমি যাও। পরে হইলো ময়মনসিং গেছে। যাওয়ার পরে আমারে মাওনা থুয়ে গেছে। মাওনা যায় আমরা রুম নিছি একটা। পরে বললাম যে তাহলে তুমিও থাকো আঙ্গলগে, বাড়ি বেচার পরে যদি সবাই সিটাল বিটাল হয়ে যায় গিয়া একজনে একখানে থাকি, তাহলে এমনি তো চিন্তা ভাবনা করো, আরো বেশি করবা, আরো বেশি সমস্যা। কাকে বলতেছেন? আমার মারে বলতেছে। আচ্ছা, যে তাহলে তো আরো বেশি সমস্যা হইব, আরো বেশি চিন্তা করবা। কয় না বাবা তুই এলো এনে দেখ চাকরি বাকরি নিয়ে হারস নাহি, নিয়ে পরে আমরা আমনি। এখন যদি 2 রুম ভাড়া নেই তাইলে তো হইলো এই ভাড়া দিবি কোনতে, 2 রুমের 3 রুমের ভাড়া দিবি কোনতে? ভাই একটা পাগল, ওইটা নিয়ে তো থাকুন যায় না এক রুমে, তাহলে 3টা রুম ভাড়া কোনতে দিবি? চাকরি বাকরি নিস না, আগে চাকরি বাকরি নিয়ে পরে আমরা ওন থেকে আমনি। আচ্ছা। পরে এই কথা কইয়া পরে ওই ভাইয়ের ওই জায়গায় গেছে, যায় ওই জায়গায় 2 দিন থাইকে আবার পাগলামি শুরু করে দিছে। পরে আমি কই ঠিক আছে, আমরা মাওনা গেছি, মাওনা যায় রুম টুম নিছি, রুম হেরা নিয়ে থুয়ে গেছে। পরে থোয়ার পরে আবার ফোন দিছি যে তোমরা আয়া পড়ো, এরকম করতেছে তাহলে একসাথেই থাকি। পরে এনে আইসে আয়া রুম নিয়ে দিছি, রুম নিয়ে মানে সকালে রুম নিয়ে দিছি, বিকালবেলা রুমের থেকে বাইরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি আর শিক্ষার আমি বাড়ি যামু, আমি বাবার কাছে যামু, আমার বাড়ি কিনে দেও, বাড়িতে যামু গা, আমি থাকবো না এনে, এরকম মানে দৈরা রাখুন যায় না। এই কাপড় তোপড় থুয়ে এই মনে করেন যে দূর রাস্তা দিয়ে। পরে টাইনা মাইনা দৈরা মইরা পরে আমি নিয়ে আইলাম গাজীপুর আয় আমার মামার বাড়িতে কইলাম দেহ এরকম এরকম রাস্তা এরকম করতেছে, তাইলে এখন আমি হ্যারে নিয়ে কই থাকবো, আরে হ্যাঁ এরকম করলে তো আঙ্গ কোনো জায়গায় থাকবারও দিব না। এদিক দিয়ে বড় ভাইও করে আবার মাও করে, তাহলে এই 2টা মানুষ নিয়ে আমি কই থাকবো, আমার কেউ ভাড়াও দিবারছে না। ওই জন্য ভাড়া নিচ্ছে, হেরা না করে দিছে, কয় তুঙ্গ রাহা যাবে না, তোমার মাই যদি থাকে।
আমার মারে নিয়ে এলাম, নিয়ে পরে আমার মামার বাসায় রাইখে গেলাম। রাইখে আমি ডিউটি করতেছি। পরে আমার বাবাই আছে ওই সময়, বাবাই একটা রুম নিল অন্য জায়গায়। মামার বাসায় 2 দিন থাইকা 2 দিন থাকার পরে আয়া পড়ছে। আচ্ছা, মামার বাসাতে থাইকা অন্য জায়গায় রুম নিছে। নেওয়ার পরে পরে ওই রকম অবস্থায় যে বাসায় রুম নিছে, মানে রুম আছে মেলাটি, বাড়াইটা নাই, মানে 3-4 রুম ভাড়া, আর এক কোনার মধ্যে 2 রুম নিছে। অনেক বড় ওই সিস্টেম, আপনার ওই যে বেসালা ভাড়া দেয় না, ওই রকম সিস্টেম রুম করছে। এক সাইডে বেসালা, এক সাইডে ফ্যামিলি। পরে এক কোনায় যায় 2টা রুম নিছে, 1100 টাকা করে ভাড়া। জি, আমার বাইরে একটা দিছে থাকতে, আর হেরে একটা দিছে। আমার বাপে কিছু করাও হারে না। এই আমার মায়ে হারা দিনই কাইজা ঝগড়া বানা মারি, আর আমি তো ওই জায়গায় ডিউটি করতেছি, ওই মাওনা চাকরি নিছি, ডিউটি করতেছি। পরে বেতন পাই 2 মাস থাকলাম। কয় বাবা, আমার কইতেছে আমার মা 2 মাস থাকার পরে, কয় বাবা তুই আয়া পরে নে, আমরা একসাথেই থাকি। আমি কই তাইলে আমি তো একসাথেই তুঙ্গ নিয়ে থাকবার চাই, তুঙ্গ তো আমি কই নাই যে তোমাকে থুই আমি আলাদা থাকবো, বাড়ি বিক্রি করছি তাই, তুঙ্গ তো আর আমি ফালাই দেই নাই। তোমরা এরকম দিন কইরা করছ, আমি তুঙ্গ কোনোদিন ফালামো না, তুমি সুস্থ থাকো, এটাই অনেক আমার কাছে। পরে বললো যে আয়া পড়ো, পরে আয়া পড়লাম। আচ্ছা, এই জায়গায় আর পরে আমি রুম নিলাম একটা। রুম নেওয়ার পরে থাকতাছি। পরে আমার ভাই তো পাগল, ওইটাও যেরকম করে, আমার মার এক অবস্থা দিন দিন মানে বেশি খারাপ হইতেছে। আমি কি করবো চিন্তা করি যে আমি এই 2টা মানুষ নিয়ে কি করবো। এদিকে তো বউ বাচ্চা আছে, এরকম আমার মেয়ে আছে একটা, আর বউ ফুলহান আছে। এখন এইদিকে সামলামো না। একজন মানুষ কামাই করে বেতন আমার 9,000 টাকা, ওভার টাইম নিয়ে 11-12,000 টাকা দিয়ে। আবার আমার আম্মার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ওষুধ না দিলে হয় না, ডায়াবেটিস ওষুধ লাগে 1,000 টাকা। মানে আমার আব্বার পিছনে হার্টের সমস্যা, হ্যাঁ পিছনে। হ্যাঁ 2জনে দেখা গেছে ওষুধ পানি কিনে দিয়ে, এই রুম ভাড়া দিয়ে আমাদের যে খাওয়ার খরচের টাকা এগুলা থাকে না। পরে চিন্তা করি যে আমি সুস্থ কেমনে করবো, সুস্থ কেমনে করবো। পরে ওই যে বাড়িতে রুম ভাড়া ছিলাম, ওই বাড়িওয়ালা কয় দেখো তোমার এরকম কষ্ট, তোমার মারে নিয়ে এরকম কষ্ট করো, তাইলে করো, এই তোমার আমি 50,000 টাকা তুলে দেই, আমি যাবি নয়া, আমি কিস্তি তুলবো, তুমি মাসে 5,000 টাকা চালাইবে। এই আমি কই কাকা আমার কিস্তি তুলে দিবেন, আমি কিস্তিটা আনবো কেমনে, আমি তো খাইয়ে চিকিৎসা করে আমি খাইয়াই পারি না, ঘর বাড়ি দিয়ে কিস্তি কেমনে চালামো। কয় না কিস্তি চালাই পারবা, তোমার বাপের একটা অটো রিক্সা কিনা দেই, অটো রিক্সা চালাই পারবো। পরে আমার বাপে কয়, আমার বাপেও লগে কয় বাবা আমি চালাই হারুম, সমস্যা নেই, আমার অটো রিক্সা কিনে দে। পরে 30,000 টাকা দিয়ে 50,000 টাকা দিছে। 50,000 টাকা দিয়ে ঘর ভাড়া বাচ্চাল, দোকান বাকি বাচ্চাল, 20,000 টাকা নিয়ে গেছে। ঘর ভাড়ার দোকান বাকি সব ক্লিয়ার করে নিছে। আর 30,000 টাকা থাকে। পরে একটা সেকেন্ড হ্যান্ড রিক্সা নিছে 29,000 টাকা দিয়ে। নিয়ে পরে 2 মাস চালাইছে, 2 মাস পরে ব্যাটারি গেছে। আচ্ছা, অটো রিক্সার হইলো 5,000 টাকা কিস্তি। অটো রিক্সার ব্যাটারি গেছে, ব্যাটারি কিনতে 20,000 টাকা লাগে। পরে সেই ব্যাটারিও কিনা হারি না, এখন গাড়িও চালাই হারে না। কয় মাস গাড়ি, 2 মাস চালাইছে গাড়ি, কিস্তি তুলে দেওয়ার পর 2 মাস চালাইছে। চালাই আমার ওষুধ পানি আইনা দিচ্ছে, কিস্তিও মানে দিছে, চালাই। পরে বলতেছে এখন তো ব্যাটারি না কিনলে এখন কিস্তিও দেওয়া লাগবো, ব্যাটারি দেওয়া লাগবো, কি করবো। পরে আমি কই আমার ব্যাটারি কিনা দেওয়ার মতো তো আর সামর্থ্য নাই, কি করবো এখন। পরে আমার মারও অসুখ কইন্দে বেশি হইলো। পরে আমি কইলাম যে অটো রিক্সাটা বেচা দেখি মারে চিকিৎসা করি, এই কয় টাকা দাম হয় দেহ। পরে 29,000 টাকা অটো রিক্সা 15,000 টাকা বেচলো। 15,000 টাকা বেচে 15,000 টাকা ধরে নিয়েই মারে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখে মাথার বেন পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে ধরা পড়লো যে বেন শর্ট হয়ে গেছে, ব্রেনটা সমস্যা হয়েছে, ওষুধ খাওয়া লাগবো।
টানা 6-7 মাস ওষুধ খাওয়ালাম। পরে পরীক্ষা টরীক্ষা করে এই 10,000 না 12,000 টাকা খরচ হইলো ওষুধ পানি নিয়ে। পরে ওষুধ খাওয়া শুরু করলাম হ্যাঁ ব্রেন্টের। পরে খাওয়াইতে পরে এই কিছুটা সুস্থ হইলো। সুস্থ হওয়ার পরে এক পর্যায়ে যায় এখন ওষুধ লাগে এলো 5,000 টাকা প্রতি মাসে। মানে হ্যাঁ যে ডাক্তার ওষুধ দিছে এই ওষুধ 5,000 টাকা লাগে মাসে। আবার হইলো ডায়াবেটিসের ওষুধ লাগে 1,000 টাকা। পরে এরকম করে এখন আমি এভাবে আস্তে আস্তে ঋণের দিকে আবার যাইতেছি। এখন না খাইয়া তো থাকতে পারি না। 1,000 টাকা দিয়ে যে রিক্সা কিনছিল ওই রিক্সাটা বিক্রি করে আমার মায়ের তো চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে আমি চাকরি করি। যে জায়গায় চাকরি করতাম ওই জায়গা থেকে চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে মানে ওই জায়গায় বাড়ি বেঁচে আর পরে মানুষে নানান কথা কয়, বাড়ি বেঁচে ঋণ করে খাইছ, এই করছো, ভাঙছ, ফুর্তি করছো, মানে এরকম কথা কয় দেখে মানুষ। পরে আমি ওই জায়গায় চাকরি করুন। পরে অন্য জায়গায় গেছি আমাদের ওই জায়গায় পল্লী বিদ্যুৎ। আমি যে জায়গায় থাকি ওন থেকে 20 টাকা ভাড়া লাগে যাইতে। পরে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে দেখা গেছে যে 1 সপ্তাহ ডিউটি করছি হাইটে। আমার এক বন্ধু ছিল ও চাকরি নিয়ে দিছে। পরে ওই জায়গায় হাইটে ডিউটি করছি। ডিউটি করে পরে হইলো ওই বেতন ধরছে হইলো 9,200। 9,200 পরে ওভার টাইম নিয়ে দেখা গেছে 12,000-13,000 টাকা পাই। ওই টাকা দিয়েই 5,000 টাকা ওই কিস্তি দেই, 6,000 টাকা কিস্তি দেই। আর হইছে হইলো ওই ঘর ভাড়া খাওয়া সব ওই 6,000 টাকার মধ্যে। পরে এরকম করে খালি ঋণ হই। এখন কি করবো বুঝি না যে আমি কি করলে। আমার মায় তো পাগল হয়ে গেছে। এখন হ্যাঁ সুস্থ থাকবো কিভাবে, আমি চেষ্টা করি যে হ্যাঁ সুস্থ কিভাবে থাকবো, হ্যাঁ রে কিভাবে সুস্থ করবো। আমার তো কেউ হেল্পও করে না যে এলো আমি চিকিৎসা করে সুস্থ করবো। এখন এলো আমার মামা কয় তুই যদি হ্যাঁ কিছু গুছাই হারস তাইলে আমি তোরে ওই বাড়িটা নিয়ে দিম, যা তুই কিছু হ্যাঁ গুছা, আমি তোরে বাড়ি কিনে ওই বাড়ি নিয়ে দিম, রাইহা দিম। পরে ওই 6,000 টাকা দিয়ে খাওয়া খরচ সব করি। এরকম করে ঋণ হয়েছে। ঋণ হওয়ার পরে ঋণ খালি বাড়েই ঘর ভাড়া বাজে। একবার বাজছিল 20,000 টাকা, কিস্তি তুলে হেকাইটা নিছে। পরে সেই কিস্তি টানতাছি। পরে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একজন কিডনি লাগবে, বি পজিটিভ। পরে ওই পোস্টটা দেখে কই আমার গ্রুপ তো বি, দেখি কি কয়, ফোন দিয়ে দেখি কি কয়। পরে পোস্টটা ছিল মানে অনেক আগের, 8-9 মাস আগের। পরে এলো ফোন দিছি যে ভাই আপনি বি পজিটিভ কিডনি লাগবো। কয় না, কিডনি ব্যবস্থা হয়ে গেছে। কই ব্যবস্থা হয়ে গেছে? কয় হ্যাঁ ব্যবস্থা হয়ে গেছে। বললাম যে হ্যাঁ, বলে ভাই আপনি কি করবেন, কিডনি দিবেন? কয় আমি বললাম হ্যাঁ। কয় টাকা দিয়ে কি করবেন আপনি কি মানুষ মানে বাঁচতে ইচ্ছা করেন আপনার? আপনি যে এটা করবেন আপনার কি বাঁচার ইচ্ছা নাই? আমি কই ভাই আমার বাঁচার ইচ্ছা আছে, থাকলেও কিছু করার নাই, একটা কিডনি দিলে তো বাঁচাই যায়। আমি একটা কাজ করবো টাকা দিয়ে, তার জন্য হয়ে গেছে তো হয়ে গেছে। পরে নেটে সার্চ দিই, পরে ওই কিডনি ডোনার দিয়ে সার্চ দিই, পরে একটা নাম্বার পাই। নাম্বার পাই যোগাযোগ করি। যোগাযোগ করতে 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 অনেকেই ফোন দেয়। পরে একদিন একজনে ফোন দিছে, কয় ভাই টাকা 4 লাখ দিমু, যদি দেন তাইলে বলেন। আমি কই না 4 লাখ টাকায় হবো না, 4 লাখ টাকা দিয়ে কি হবো, 4 লাখ টাকা। পরে আরেকজন ফোন দিছে যে ভাই আপনি কিডনি ডোনেট করবেন? আমি বললাম হ্যাঁ ডোনেট করুন, কত টাকা দিবেন? কয় ভাই 4 লাখ। আমি কই না 4 লাখ হবে না। কয় সর্বোচ্চ 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দিমু, আর আপনি যে পেশেন্ট ভালো হয়ে যান, ওই পেশেন্ট আপনার খুশি হয়ে টাকা দিব। আবার আপনি যদি চাকরি করেন, আপনি যদি চাকরি বাকরি না করা পারেন, তাইলে হ্যাঁ হেল্প করব। চাকরি বাকরি না করা পারলে হ্যাঁ কিছু দিয়ে হেল্প করব, সহযোগিতা করব।
পরে কইলাম যে কিরকম লোক কিরকম, কয় যে হেরা দুইজনই সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো লোকটা, অনেক ভালো, আপনি কথা বলে দেখেন, আপনি টাকা পাইবেন শিওর, সমস্যা নেই, আর লোক ভালো। আচ্ছা, আমি কই লোক ভালো? কয় হ্যাঁ লোক ভালো। আমি কই এটা তো অনেক প্রতারণা করে অনেক মানুষ, কিডনি নিয়ে টাকা পয়সা দেয় না, বা কিডনি নিয়ে খবরে দেখা গেছে অনেক কালোবাজারি ব্যবসা করে, কিডনি ব্যবসা করে, আমি যদি ওই চক্রান্ত পড়ে যাই গিয়া তাইলে কি করবো? কয় না ভাই আপনি ওইটা চিন্তা করেন না, আপনি যে কিডনি নিব হ্যাঁ সরাসরি আপনার সাথে কথা বলবো, যোগাযোগ করবো। মানে আপনি কিডনি বিক্রি করতে চাইছিলেন আগে থেকে, নাকি কেউ একজন এসে বলতেছে আপনাকে পরামর্শ দিচ্ছে কিডনি বিক্রি করার জন্য? না, কেউ বলে নাই, আপনি নিজে থেকে? আমি ওই যে ফেসবুকে যে একটা পোস্ট দেখছিলাম, নিজে থেকে পোস্ট করছিলেন ফেসবুকে? না, পোস্ট করে নাই, মানে পোস্ট দেখছিলেন, ওই পোস্ট দেখে আপনি যোগাযোগ করছেন, ওইটা মাথার মধ্যে আইডিয়া আসছে? ওইটা আইডিয়া আসছে যে যদি এই একটা দিতে পারি তাহলে তো আমার কিছু টাকা অবশ্যই দিব, কত টাকা দিব। পরে ওইটা দিয়ে বুদ্ধি এলো যে তাইলে এই কাজটা আমি করবো, কইলে আমি ওই বাড়িটা আবার ফেরত নিব। ওই বাড়িটা যদি ফেরত নিতে পারি তাহলে তো আমার মা সুস্থ হয়ে যাব, আমার মা ভালো থাকবো। পরে এর মধ্যে আবার আমার বড় ভাই যে ইনি মারা গেছে যে ডিসেম্বরে 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ হ্যাঁ অবস্থা মানে এমন অবস্থা হয়েছিল, অসুস্থ, হ্যাঁ চিকিৎসাও করতে পারি না। পরে ডিসেম্বর মাসের 2 তারিখে মারা গেছে আমার ভাই। পরে আমি চিন্তা করি যে আমার ভাইয়ের ব্রেন শট ছিল, পাগল হয়েছিল, তারপরেও হ্যাঁ চিকিৎসা ভালো করে করতে পারলে ঠিক হইতো, ভালো হইতো। হ্যাঁ টাকার অভাবে হ্যাঁও চিকিৎসা করতে পারি না, এখন আমার মা এরকম অবস্থা, হ্যাঁ যদি এরকম করে মরে জায়গা তাইলে কি করলাম জীবনে, কি হইলো? বাপ মারে যদি কামাই করে কিছু করতেই না পারি, রাখতেই না পারি, খাওয়াইতেই না পারি, জীবনে কি করলাম? খালি মনে মনে ভাবি, আর হইলো খুঁজি কি করলে আমি বাপ মারে সুখে রাখতে পারবো, কেমনে কি করবো এটা ভাবি। যোগাযোগ করলো, পরে যোগাযোগ করার পরে আমরা বললো যে টাকা 4.5 লাখ দিমু, যদি হয় তাহলে টেস্ট করতে আসো। এটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে। সেপ্টেম্বরের 5 তারিখে আমি ঢাকা আসি, আইসা আমার ব্লাড নে 2 দিন থাকি, 1 দিন থাকি, থেকে ব্লাড পরীক্ষা করে আরো কটা টেস্ট করে, করার পরে দেখে যে ঠিক আছে। পরে বলে তাইলে আপনি পেশেন্টের সাথে কথা বলেন। পরে পেশেন্টের সাথে কথা বললাম, কয় হ তুমি টাকা পয়সা চিন্তা করবা না, টাকা পয়সা আমরা বুঝব, তোমার টাকা মাইন নেই, টাকা পয়সা আমি দিব, দালালা হাতে দিব না, তোমার টাকা আমরা বুঝাই দিব। পরে কয় যে তাইলে টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করবে না, তুমি যদি দেও আমাকে উপকার করো, সারা জীবন মনে থাকবো, মনে রাখবো। পরে বললাম হ্যাঁ আমার বাবার বয়সী হইব, কিন্তু এই আমার ভাই বানাইল, মানে শালা বানাইল। পরে দালালের কথা বললাম ঠিক আছে আমি দিমু। পরে দিমু স্বীকার করে আইলাম। পরে টেস্ট মেস করলো, করার পরে ওই দালালে আবার একদিন ফোন দিল যে তুমি কি সত্যি দিবা না, আমাদের এই টাকা পয়সা নষ্ট করে পরে তুমি দিবা না। এই যে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কার সঙ্গে কি আলোচনা করছিলেন? না, এটা কারোর সঙ্গে আলোচনা করার মতো তো কেউ ছিল না। ওয়াইফের সাথে আলোচনা করলে তো ওয়াইফ জানলে জীবনেও রাজি হবে না, বরং ছেড়ে দিয়ে চলে যেতে পারে। চলে যাইব, ওর কাছে বলাই যাইব না। পরে আমার মা তো এমনি পাগল, ব্রেন শট, অনহের কাছে তো বলাই যাইব না। আমি মানে কারোর সাথে শেয়ার করতে পারলাম না। পরে নিজেই একটু একটু করে আগাইলাম যে করি। পরে এলো পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে রিপোর্টটা আসলো, রিপোর্ট ভালো। পরে আবার আরেকটা পরীক্ষার লিগে ডাকলো, পরে আরেকটা পরীক্ষা দিলাম। পরে ডোনার যে নিচ্ছে কিডনি, এর সাথে একটা ক্রস ম্যাচিং একটা আছে, টেস্ট আছে, যদি ওই টেস্টটা মিলে তাইলে দিতে পারো। পরে এলো ওই ক্রস ম্যাচিংটা করলাম, করার পরে মিলছে, ডোনার সাথে ক্রস ম্যাচটা মিলে গেছে। পরে মিলে যাওয়ার পরে বলছে চলবো,
তুমি টাকা পাইবা। পরে এখন সেপ্টেম্বর মাস গেল, অক্টোবর মাস গেল, নভেম্বর, এই দিক দিয়ে সব কমপ্লিট। পরে কমপ্লিট হয়েছে। পরে আমার একটা বন্ধু ছিল খুব ক্লোজ, পরে আমি আমার ওই বন্ধুর সাথে কথাটা শেয়ার করলাম যে দেখ আমি এরকম সমস্যায় পড়ছি, আমি তো এই সাইড দিয়ে অনেক টাকা 50-60 হাজার টাকা ঋণ করে হালাইছি, এখন এই ঋণও দিতে পারুম না, আমি এই যে কিস্তি তুলছি এই কিস্তিও দিতে পারুম না, এই ঋণও দিতে পারুম না, আমি আমার মার চিকিৎসাও চালাই পারতাছি না, এখন কি করবো কও, আমার কোনো পথ নাই, আমি এই কাজটা করছি, এখন তুমি কি কও। এখন আমি যে ইন্ডিয়া যাবো, যদি অপারেশনের টেবলে আমি মরে যাই তখন আমার ফ্যামিলি দেখবো কি। এই কথা আবার ওই ডোনারেও বলছিলাম যে যদি আমি অপারেশন টেবলে মারা যাই এটা তো রিস্ক আছে, 100-র মধ্যে 95% মানে ভালো, 5% রিস্ক, মানে ওরা আমার বলছে যে এলো মৃত্যুর কোনো নাই, রিস্ক নাই, তুমি নিশ্চিন্তায় দিতে পারো, মরবা না। আমি বললাম যে যদি মারা যাই তাহলে তো আমার সংসারে কেউ নাই, দেখার মতো কেউ নাই, তাহলে আমার সংসারটা কে দেখবো। ওরা বললো যে তোমার যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে আমরা দেখবো এটা। আপনি পুরো জীবনটা হাতে নিয়ে নিলেন? হ্যাঁ, আমি বললাম যে আমার মা বাবার জন্য, আমি আমার মায়ের জন্য আমি জীবনই উৎসর্গ করে দিলাম, যদি আমি মারা যাই তাহলে আমার ফ্যামিলিটা কে দেখবো, এটা রিস্ক কে নিব। এরকম লিখিত হয়েছিল আপনার সাথে? না, লিখিত দেয়নি। এমন হতে পারে আপনি মারা যাওয়ার পরে ওনারা পুরো লাশ গুম করে দিল? লিখিত দেয় নাই। এই কথা বলার পরে যে মানে যে দালালটা ছিল, ওই দালালে বলছি যে ভাই আমি তো যাইতেছি, আমার ফ্যামিলি আমার গোষ্ঠীর কেউই জানে না যে আপনাদের সাথে ইন্ডিয়া আমি যাবো, যদি আমি অপারেশন টেবলে মারা যাই তাহলে আমার রিস্ক নিব কে, ঠিক আছে, তাইলে আমি আমার পাইবো কেমনে। পরে আমি বললাম তাইলে ওই যে ডোনার হ্যার পাসপোর্টটা দেন, আর হইলো ওই যে ডোনারের ওয়াইফ তার পাসপোর্টের ফটোকপিটা আমার দেন, অন্তত আমি সাক্ষী হিসাবে আমার ফ্রেন্ডের কাছে রাইগা যাই, যাতে আমার কিছু হইলে হ্যাগো দলে পাওয়া যায়। বললো ঠিক আছে সমস্যা নাই, আমি এদি নিয়ে দিম, ব্যবস্থা করতেছি। পরে একদিন বাসায় না কয় তুমি আমার বিশ্বাস করো না, তুমি এগুলা চাও, আমরা সরকারি চাকরি করি, এখন তুমি যদি হইলো ভবিষ্যতে আমাদের এইগুলা নিয়ে এই আমাদের বিরুদ্ধে কিছু করো তাহলে তো আমরা ফাইসা যাবো, তোমার এগুলা দিয়া লাগবো না, এই আমরা এটা দেখবো, তোমরা ওইরকম করো না, ওইরকম আমার অবিশ্বাস করো না। পরে দেখলাম যে না, ওই যে ভাইয়াটা এই কিডনি নিব, ওই হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বললাম যে ঠিক আছে আপনাকে আমি বিশ্বাস করলাম, এখন বাঁচলেও সই, আমি মারা গেলেও সই, কিন্তু মারা গেলে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবো, আমার ফ্যামিলিটা জানি না বাইসা যায়, আর হইলো আমি এই টাকাটা নিয়ে তো আর খামো না, এই টাকাটা নিয়ে আমি যে বাড়িটা বিক্রি করছিলাম ওই বাড়িটা ফেরত নিব, যদি আমি মারা যাই তাহলে আপনারা ওই বাড়িটা ফেরত নিয়ে দিবেন। পরে এই যাওয়ার 1 সপ্তাহ আগে বললাম তাইলে আমি যে বাড়িটা নিছি, নেওয়ার পরে এই আপনারা ওই বাড়িটা নিমো আমি, তাহলে আমার 50,000 টাকা দেন, আমি বাইনা করে থিয়ে যাই। পরে হ্যাঁ কাছে 50,000 টাকা, আমি 50,000 টাকা দেয় না, প্রথম আমার 20,000 টাকা দেয়, পরে 20,000 টাকা দিয়ে আর হইলো আমি গুছাই মুছাই 50,000 টাকা বাইনা করে থিয়ে যাই। ওই বাইনা করার পরে আমি যাই 16 তারিখ ইন্ডিয়া। আমার বলে যাইল 1 মাসের মধ্যে অপারেশন হয়ে যাইব, 1 মাসের মধ্যে অপারেশন হয়ে যাইব, অপারেশন হওয়ার পরে এই তুমি আয়সা বলবো। এদিক দিয়ে আমি যে অফিসে চাকরি করি অফিসে স্যারের কাছে মিছা কথা বলছি যে যদি চাকরি জায়গা তাহলে আমি চাকরি পাবো না। আমি এই স্যাম্পলে চাকরি নিছি, ওই স্যাম্পলে বেতন হইলো 16,000 টাকা বেতন ধরছে, 16,500 টাকা বেতন ধরছিল। পরে বলতেছে যদি এই চাকরিটা জায়গা তাহলে তো যদি আমি আপনার কিডনিটা দিয়ে যদি এই চাকরিটা না পাই তাহলে তো আমি আর কাজ করা পারুম না, কষ্টের কাজ বাড়ি কাজ করা পারুম না, পরে আমি কিভাবে চলবো। পরে বলতেছে যে ঠিক আছে তোমার বেশি সময় লাগামো না, তুমি আমাদের দেও, উপকার করো।
পরে আমার ফ্রেন্ড কইতেছে, কই তোমার আমি 50,000 টাকা দেই, আমি যে তোমার 50,000 টাকা দিম, তাও তুমি যাইও না, কিডনি দেওয়া লাগবে না। আমি বললাম, দেখো একজন রে আশা দিছি, সে বাঁচবো, নতুন করে আশা স্বপ্ন দেখছে যে আমি কিডনি দিলে সুস্থ হমু। এখন হ্যাঁ আমার পিছনে প্রায় 1 লাখ টাকা খরচ করছে, আর হ্যাঁ ও স্বপ্ন দেখছে যে আমি সুস্থ হমু, পাইছি কিডনিটা দিব আমারে। এখন আমি যদি হ্যাঁ না দেই, না যাই, তাহলে হ্যাঁ কষ্ট পাইব অনেক, আর হ্যাঁ এতগুলা টাকা নষ্ট হইব। এখন আমি নিয়ত করছি দিমু দিয়েই দিমু, যামু, হ্যাঁ আমি নিরাশ করবো না, হ্যাঁ যখন আশা দিছি দিমুই। পরে বলতেছে, পরে ওরে বললাম যে এরকম এরকম যদি আমি মারা যাই, তাহলে এই যে এই লোকের ঠিকানা দিলাম, এই ঠিকানা গেলে আমার খোঁজ পাইব। যদি আমি অপারেশন টেবলে মারা যাই, আমি যে ইন্ডিয়ায় যামু, আমার তো ফ্যামিলি গোষ্ঠীর কেউই জানে না, তোমারে বইলা গেলাম, আর হ্যাঁ বাড়ির ঠিকানা দিয়ে গেলাম, যদি আমি মারা যাই, তাইলে তুমি হ্যাঁ এই ঠিকানায় যাইবা, গেলে আমার খোঁজ পাইবে। পরে ঠিকানা দিয়ে পরে নভেম্বর মাসে 16 তারিখে এখন বাইতে থেকে বাইরামু কেমনে। এখন আমার আম্মারে বললাম যে মা, তার 15 দিন আগে থেকে বলতেছি যে আম্মা, আমি তো অফিসের কাজে ঢাকা যামু, 15 দিন থাকবো ঢাকা, 15 দিন ঢাকা থাকবো, আমি অফিসের কাজে ঢাকা আমারে পাঠাইবো অফিস থেকে। এখন তুমি চিন্তা করো না, আমি অফিসের কাজে যাইতাছি, তুমি আমার লিগে কোনো চিন্তা করবা না। এখন বউরে কেমনে বুঝাম, পরে বউর লগে বুদ্ধি করে বউর লগে একটু ঝগড়া লাগাইলাম, ঝগড়া লাগাই বউ গেছে বাপের বাড়ি। পরে বউর সাথে কথা নিয়ে একটা খোঁচা দিয়ে কথা বলছি, ও এটা নিয়ে রাগারাগি করে হ্যাঁ গেছে বাপের বাড়ি। আমি কই এটাই তো চাইছি, তুমি গেলে গাই তো আমি তাহলে ঢাকা যাইতে পারবো, মানে ইজিলি কাজটা করতে পারবো। হ্যাঁ বাড়ি থেকে বাইরেতে পারবো না, তো ও জিজ্ঞাসা করবো কই যাবে কি করবা, তাছাড়া তো যাইতে পারবো না। পরে ওর লগে একটা ঝগড়া বাজাই দেখলাম যে কাজ হয়েছে, গেল বাপের বাড়ি। পরে আমি আর ওরা আনতেও যাই না, কইও না কিছু। পরে খালি আসার দিন কই এলাম যে আমি ঢাকা গেতাছি কাজে, এই কথা বইলে পরে আসলাম। আসার পরে এই ঢাকা ধানমন্ডি থাকলাম 2 দিন, 12 তারিখ আসলাম। 12 তারিখে আইসা 2 দিন আগে আমার আনলো, মনে করছে যদি ঠিক টাইমে আবার না আসি, না যাই, তাহলে তো সমস্যা হইব, টিকিট মিকেট কাইটে তাইলে ভেজাল হইব। আমার 2 দিন আগে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই থাকলাম 2 দিন হোটেলে, রাখলো 2 দিন রাইখে পরে হইলো করোনা টেস্ট দিলাম আমি, হেরাও করোনা টেস্ট দিল, ভাইয়ার পজিটিভ আইলো। এই যে করোনা টেস্টে হ্যাঁ করোনা হয়েছে। পরে আঙ্গ ডিসিশন দিল যে আমার আবার অ্যাটেন্ডেন্ট আছে, মানে মেডিকেল যে ভিসা করছে আমার সাথে একজন অ্যাটেন্ডেন্ট যাইব। পরে সেই অ্যাটেন্ডেন্ট আর আমি হেরা পাঠাই দিব, আঙ্গ 2জনে পাঠাই দিব, হেরা পরে যাইব। পরে আবার ওই দিনই করোনা রিপোর্ট আরেক জায়গায় করাইলো, কয় না ঠিক আছে করোনা রিপোর্ট, করোনা হয় নাই। পরে আমরা 16 তারিখে 3টার ফ্লাইটে গেলাম দিল্লি গেলাম। দিল্লি যাওয়ার পরে ওই দালালের সাথে দেখালো, দালাল আমাদের আয়া গাড়ি দিয়ে নিয়ে গেল এয়ারপোর্ট থেকে দিল্লি নয়ডা, ওই যে জায়গায় হাসপাতাল ওই জায়গায় নিয়ে গেল। নিয়ে যায় রুম টুম নিয়ে দিল। এই দালালের লগে কথা ছিল যে আমি ওই জায়গায় যাই, যা খরচ হইব সব আমার, মানে দালাল দিব, আমার কোনো খরচ করা লাগবে না। আরো আমারে পট খরচ প্রতি সপ্তাহে 600-700 করে দিব, এই কথা আমার আগে কইছে। পরে যাওয়ার পরে রুম টুম নিয়ে দিল। পরে নিয়ে দেওয়ার পরে হ্যাগোর সাথেই রইলাম, হ্যাগোর সাথেই রইয়া থাকলাম। থাইকে পরে হইলো এই 17 তারিখ গেলাম হাসপাতালে, যায় সব পরীক্ষা করলাম। পরীক্ষা কইরা 18-19 তারিখ
পরে 2 দিন পরে আবার আরো পরীক্ষা দিল, মানে 15-16 দিন খালি পরীক্ষাই করলাম। পরীক্ষা টরীক্ষা কইরা পরে হইলো এই বোর্ড মিটিং। বোর্ড মিটিং না হইলে অপারেশন হইব না। বোর্ড মিটিং ছাড়া কিডনি ট্রান্সফার করা যাবে না ওই দেশের অনুমতি ছাড়া। পরে বোর্ড মিটিং আইজ হইব, কাইল হইব, এই সপ্তাহে, ওই সপ্তাহে, ওই সপ্তাহে, এই সপ্তাহে, এরকম কইরা মানে 1 মাসের কথা কয়ে নিচে 1.5 মাস অলরেডি পার হয়ে গেছে। পরে আমরা গেলাম হইলো ঘুরতে যাইব। পরে আপা বলতেছে ইন্ডিয়া যখন আইলাম তাহলে তাজমহল দেখা যায়, আর আমু না আমু ঠিক নেই, বেড়াই যাই। পরে তাজমহল তাজমহল গেলাম, পরে কুতুব মিনার গেলাম, পরে লালকেল্লা গেলাম, এগুলো সব ঘুরে দেখাইলো। পরে আমাদের আসলাম, আইসা পরে আমাদের খালি ঘুরাই, এই সপ্তাহে এই সপ্তাহে এইদিকে আমি বাইতে কয়ে গেছি 15 দিনের লিগে, এনে 1 মাস তো মায় আরো পাগল হয়ে গেছে, অবস্থা খারাপ। হেরে মানায় হারি না। সবাই খালি মিছা কথা কই যে আমি ঢাকায় আছি। যে আমি যে ফোনে সিমে কথা কই, তখন আমার বউ কথা কইতে বউ দইরা হালাইছে ইন্ডিয়া। হ্যাঁ, তুমি তো ঢাকা নাই, আর এটা তো ঢাকার নাম্বার না। তুমি কই গেছো, কই আছো আমারে কও। আমি কই তোমারে কইলে তো আইবার দিবা না, আর আব্বা আম্মারে কইলেও আইবার দিবা না, তাই আমি কেউ কই নাই। আমি ইন্ডিয়া একটা কাজে আইছি, গার্মেন্টসের কাজে আইছি, ইন্ডিয়া গার্মেন্টসের কাজে আইছি, তোমরা চিন্তা করো না। পরে এরকম করে 2 মাস ও আইজ হইব অপারেশন, কাইল হইব অপারেশন। এদিক দিয়ে আমার টেহা আমি যে বাড়ির বাইনা করে থুয়ে গেছি, এক জমির বাইনা করে থুয়ে গেছি, ওই জমির টেহা মায়ের যাইব, না দিলে মায়ের টেহা 50,000। তাইলে আমার কষ্ট করে লাভ কি? 50,000 আমার টেহা মায়ের যাইব, আবার আমি ওই দিক দিয়ে টেহাও কম পামো। এদিক দিয়ে আমার ফ্যামিলির যত খরচ, আমার একটা টাকাও হেরা দেয় নাই। যে হইলো এই তোমার ফ্যামিলি থুয়েছ, তুমি তো তোমার ফ্যামিলি একলাই চাকরি করো, তে বেতন না পাইলে হেরা খাই কি? টেহা পয়সা আমি হেগো কাছে, হেরা কয় আঙ্গো কাছে বেশি টেহা পয়সা চাইবে না, আমি টেহা পয়সা চাইও না। পরে আমি কই তাহলে আমি যে টেহাটা আমার দিবেন, আমার উনতে কিছু টেহা দেন। এরকম করে 2,000, 3,000, 4,000 হেগো কাছে, মানে আমার ফ্যামিলির জন্য আমার টেহাই নিয়ে পাঠাই। পরে হেরা বাজার খরচ, ঘর ভাড়া দেয়, বাজার করে খায়, কারণ আমার বেতন ছাড়া তো আর ইনকাম করার আর কেউ নাই। পরে ওদিকে পাঠাইতে হেরা টেহা দিব হইলো 4.5 লাখ, দালালে কইছে। আর হইলো পরে আমি হেরা কইলাম যে আপা আপনি খুশি হয়ে কত দিবেন আগেই কোন, কয় টেহা দিবেন আপনি? আপনি খুশি হয়ে 20,000 দিয়ে হারেন, 5,000 দিয়ে হারেন, আপনার আমি এত বড় একটা উপকার করবো, আপনি খুশি হয়ে কয়টা দিবেন? কয় 50,000 টাকা দিবেন। 50,000 টাকা দিবেন খুশি হইয়া। আমি বললাম খুশি হয়ে 50,000 টাকা দিবেন? আমার 50,000 টাকা দিলে আমি যে জায়গাটা রাখবার চাইতেছি ওইটা তো আমি রাখা হারুম না। নাইলো দালালরা তো কইছে হ্যাঁ খুশি হয়ে অনেক টাকা দিব, তোমার ডাবল টাকা দিব। আমরা দিব 4 লাখ, হেরা ডাবল দিব। তাইলে আপনারা এখন 50,000 টাকা দিবেন। আইসা যাক আপনারা 50,000 আমার 1 লাখ টাকা মিল করে দিয়ে, যাতে আমি বাইরে নিতে পারি। নাইলে তো আমি কিডনি পয়সা আমার কোনো লাভ নাই। আমি যদি আমার হইলো যেটা লিয়ে করতে চাইতেছি ওইটাই না পাই, তাহলে তো আমি বেশি লাভ নাই। পরে 3,60,000 টাকা এই বাড়ি প্রথম যে অর্ধেক বিক্রি করছিলাম না, ওইটা বাইনা করে থয়ে গেছিলাম 50,000 টাকা। পরে ওই 50,000 টাকা বাইনা করে থয়ে গেছি 4,50,000 টাকা, 4 লক্ষ দালালের মাধ্যমে হয়েছিল যে 4,50,000 টাকা দিব। আর ওই আপার হ্যাঁ শিকার হয়েছিল 1 লাখ টাকা আমার বেশি দিব, তাহলে 5.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা দিব। পরে আমি এটা শিকার হয়ে 5.5 লাখ টাকা হইলে তাইলে আমার মামা আমার কাছে হইলো 2 লাখ টাকা পাইব। ওই টাকা লিয়ে আমার অহনো খুব চাপ, আমার জায়গা বাড়ি কিনে বইছ, আমার টাকা দেও না, মানে অনেক কথা। আমার মা এইটার লিগে মানে টেনশন বেশি করে।
মানে আমার মা মোটামুটি সুস্থ ভালো আছে। পরে ওই 3,50,000 টাকা যে বাড়িটা কইছে, তাহলে আমার ইন্দা যদি 5.5 লাখ টাকা আমি পাই, তাহলে 3.5 লাখ টাকা দিয়ে দিমু বাড়ির, আর হইলো 1.5 লাখ থাকবো, 2 লাখ থাকবো। তাহলে 2 লাখ থাকলে আমার মামারে 1.5 লাখ দিয়ে দিমু, আর 50,000 টাকা দিয়ে মানুষের ঋণ মিন দিয়ে আমি চাকরি করে আমার ঘর ভাড়া দেওয়া লাগবো না, কিছু দেওয়া লাগবো না, চাকরি করবো আর হইলো থাকবো। তাইলে আমার আর কোনো ঝামেলা থাকবো, ঘর ভাড়া দেওয়া লাগবো না। আর হইলো 4-5টা রুম আছে, যদি হইলো 2 রুমে থাকি তাও 3 রুমে ভাড়া দিলে 1500 করে 4500-4000 টাকা আইলে আমি চাকরি টাকা দিয়া এই ঘর ভাড়া মিলে সুন্দর চলা পারবো। তাইলে আর আমার টেনশন থাকবো না, তাইলে আমার মাও ভালো থাকবো। যেহেতু বাড়িটা নিয়ে দিতেছে আগের, হ্যাঁ খালি আগের বাড়ি করে, ওই বাড়ি আমি যে বাড়ি বেচছি ওই বাড়ি নিয়ে দাও, আমি যে বেচছি ওই বাড়ি নিয়ে দাও, আমি ওই বাড়ি ছাড়া থাকবো না। পরে কইলাম যে তোমার ওই বাড়ি কিনা দিম, তুমি ধৈর্য ধরো, আমার সময় দাও, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ, তোমার তো আমি চিকিৎসা করা পারতাছি না, তুমি সুস্থ, তোমার আমি বাড়ি আমি কিনা দিম, তোমার আমি কথা দিলাম তুমি বাড়ি কিনা দিম। কয় আমি মরার আগে আমি বাড়িতে বয়ে থেকে মরবা চাই। আমি সারা জীবন মানুষের বাড়ি কাজ করছি, কাজ করে হইলো খাইছি, খাইয়া 2টা বাড়ি করছি, 2টা বাড়ি আমি বেচছি। আমি আমার মরার সময় আমি যদি মানুষের বাড়ি থেকে মরি, আমি মরবো না, আমি আমার যে বাড়িতে বিক্রি করছে ওই বাড়িটাই আমার রাইহাত। এরকম করে মারামারি কায়জা প্রতিদিন লাগাই থাকে। মানে হ্যাঁ ব্রেনটা সমস্যা তো, মানে ভাত খায় না। একবার কি করছে, কম্বল আমার বাবার খেতা, কাপড়, লুঙ্গি, শার্ট, কম্বল একখানে কইরা আগুন ধরাই দিছে। যে বাড়ি ভাড়া থাকি আগুন ধরাই দিছে। আগুন ধরাই দেওয়ার পরে তো শুক্রবার দিন, ওই দিন আবার আমি বাড়িতে আসছিলাম, সকালবেলা উঠছি, ওইটা দাঁত ব্রাশ করতে রাস্তায় বের হয়েছি। পরে আগুন ধরাই দিছে, একজন এক হইতেছে ওই রুমে আগুন ধরাই দিছে। তখন যাইয়া দেখি যে হাসায় আগুন ধরাই দিছে ওই কম্বল মধ্যে। পরে যাইয়া পানি পুনি দিয়া নিবাইয়া, পরে কই মানে অনেক রাগ উঠছে। পরে আমার মারে কই যাও তুমি বাইরে যাও, মানে গাড় ধাক্কা দিয়া বাইর করে দিছি রাগের ঠেলায়। মানুষের বাড়ি যদি পুরা জায়গা, তাহলে এই জরিমানা আমি কোনতে দিব, এই জেল খাতে খাতে না আমার হইলো অবস্থা খারাপ হয়ে যাব, তুমি যে এগুলা শুরু করছো বাঁচপার দিবা না। পরে এই কথা কইয়া আমি গাড় ধাক্কা দিছি। পরে আমার মায়ে সামনে ইটা আসালো, ইটা দিয়ে নিজের মাথায় নিজেই বাইরেছে, বাইরে হের কপাল মাপাল ফাইটে গেছে। পরে এই আঙ্গ ওই জায়গাটা কি স্থানীয় লোক আছে, ওই আবার আয় দেখে আমার মার কপাল মাপাল ফাটা। ওই মনে করছে যে আমি ঝগড়া করে আমার মারে মারছি। পরে ওই বেটা আয় কি করছে, ওই বেটা ইচ্ছা মতো আমারে মারছে। কই তুই মাইরে মারলি কে, মানে আমার কথা কোয়ার কোনো চান্সই দেয় নাই। পরে আয়া ইচ্ছা মতো আমার মারছে, 2-3টা বাড়ি দিছে, আর ইচ্ছা মতো থাপড়াইছে। আপনার মা? আমার মা না, তাহলে আরেক লোক। আচ্ছা, মানে আমার মা তো নিজের মাথা নিজেই বাড়ি দিয়ে ফাটাইছে। হে রক্ত দেহে আরেকজন মনে করছে যে আমি হের মাথা ফাটাইছি। হ্যাঁ কোনো কথা না শুই না আমার আয়া ইচ্ছা মতো মায়ের। পরে সবাই কয় ওর হেরে তো মারে নাই, হে এরকম করছে। পরে আর কি মাইরাই ফেলাইছে আর কি। পরে হেরে ডাক্তার কাছে নিয়ে ওষুধ মষুধ আই না, পরে রইলাম। পরে ওই বাড়িওয়ালা কয় ভাই আপনি রুম ছাইরা দেন, আমার পক্ষে সম্ভব না রাহা। এরকম লোক আমি আমার বাড়িটা আছে, আজকে যদি আগুন ধরে গেত গা তাইলে কি হইতো, পুরা বাড়ি ধরে গেছে গা, আপনি রুম ছাইরা দেন। পরে এই রুম ছাইরা দিয়া এই আমার মামার বাড়ির বগলে এক বাড়ি ভাড়া নিলাম। ওই বাড়িতে বাড়িওয়ালা থাকে না, 3টা রুম আছে, নতুন কিনছে। পরে ওই বাড়িতে যাইয়া আমার ভাই সহ থাকলাম। পরে ওই বাড়িতে আমার ভাই মারা গেছে। এদিকে কি আপনি কিডনি দিয়ে আসছেন? না, তাহলে ওইটা পরে আগের কথা। কিডনি ওই ইন্ডিয়া যাওয়ার পরে তো পরীক্ষা নিরীক্ষা করলাম, করার পরে হ্যাঁ আমার 25 তারিখে ডেট দিছে, টাকা দিব। আমার অপারেশন করাইবো 15 তারিখের আগে অপারেশন করাইবো। যে 15 তারিখের আগে অপারেশন করাই তো আমার 24 তারিখে টাকা দিবই। তাইলে টাকা পাইলে আমি ওই 3,60,000 টাকা যে বাড়িটা কিনছি স্ট্যাম্প করছি, তাইলে ওইটা দিবই। তাইলে দিলে আমি ওই বাড়িটা নিমুই শিওর। পরে ওই আমার অপারেশনও হয় না, আমার টাকাও আর দেয় না।
আমার ওই 50,000 টাকা মার যায়। তারপর ওই 50,000 টাকা মার যায়, পরে আমি হ্যাঁ লগে অনেক রাগারাগি করি, কিন্তু কই না যে হইলো আমার 50,000 টাকা মার গেছে। অহন 50,000 টাকা মার গেছে, কই না কে লিগা যে অহন যদি কই যদি আমার এই টাকাও না দেয় অপারেশনের আগে, তাইলে যদি না পাই টাকা তাহলে আমি সব দিক দিয়ে মরবো। আবার অপারেশনের সময় যদি আমি মরে যাই, তারা টেহা না দেয়, তাহলে আমার কিছু করার নাকি? আমার যদি গুম করে হালায় তাও আমার কেউ পাইব না বেশি, তাহলে আমি কি করবো? পরে আমি কই না, আমার টাকা দিয়ে লাগবো, অপারেশনের আগে টাকা লাগবো, আমার টাকা লাগবো। পরে দিক দিয়ে আবার খবর গেল যে বাড়ি 3,60,000 টাকা বিক্রি করতে চাইছিল, ওই বাড়ি বেশি আলাইছে। ওই 50,000 টাকা আমার মায়ের যাওয়ার পরে আরো যে সামনে অর্ধেক আসছিল পরে বিক্রি করছিলাম, ওইটা বিক্রি করবো কইলাম। তাহলে ওইটা বিক্রি করবো, কয় টাকা দাম? কয় 6.5 লাখ টাকা কাইটা দিছে। 6.5 লাখ কাইটা দিছে, তো টেহা আছে আমার কাছে 4.5 লাখ। এমনি কি অপারেশন হয়েছে আপনার? না, অপারেশন এখনো হয় নাই। আমার বাবার লগে কথা কইতেছি যে আমার বাবারে কইছি, আমার বাবা তো জানে না যে অপারেশন কিডনি বিক্রি করে আমি টেহা দিব। আমার বাবা আমার মারে বলছি, মা আমি এই যে ঢাকা দৌড়াদৌড়ি পারতাছি, একটা ব্যাংকে লোন তোলার লিগে 5 লাখ টাকা আমি লোন তুলবো, এই ব্যাংকের থেকে লোন তুইলে তোমাকে আমি বাড়ি কিনে দিব, তুমি চিন্তা করো না। আমি ঢাকা যাই, ঢাকার থেকে আইয়া এই ব্যাংক থেকে ঢাকার থেকে আওয়ার আগে আমার ব্যাংকের থেকে লোন দিব, লোন দিলে তাহলে আমি তোমাকে বাড়িটা কিনে দেহার। এই কথা বলার পরে হেরা বাংলাদেশ না ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। হ্যাঁ, তো ইন্ডিয়াতে গেছেন কয়দিনের জন্য আপনি? ইন্ডিয়ায় গেছি, হেরা বলছিল 1 মাস 10 দিন। আচ্ছা, 1 মাস 10 দিনের কথা কয়, প্রায় 3 মাস লাগছে আমার। আচ্ছা, তারপর পরে হইলো হেরা টাকা পয়সা দেয় না, পরে অপারেশন হইলো 4 তারিখ অপারেশন। পরে আমি কইলাম তাইলে আমি ওই বাড়িটা নিয়ে পারলাম না, তাইলে এই বাড়িটা এখন হেরা বেশি লাগব, তাড়াতাড়ি করতেছে 6.5 লাখ দিলে নিয়ে পারো, তাইলে আমার টাকাটা দেন, আমি বাড়িটা নিই, নাইলে আমি কিডনি দিব না। আমি ব্যাগ দিয়ে বললাম যে আমার টাকা যদি না দেন তাহলে আমি কিডনি দিব না। আমি যদি ওই বাড়ি না পাই তাহলে আমার কিডনি দেওয়ার কোনো লাভই হইব না, কারণ আমি ওই বাড়িটার লিগে আমি কিডনিটা দিতেছি। আর বাড়ি নিমু, তাইলে এখন টাকা দেন, তাইলে আমি দিব, নাইলে আমি দিব না। আমার লগে উল্টা পাল্টা রাগ, দালাল সহ কয় 1ক্ষণ দিয়ে দিব টেহা পয়সা আজকে বন্ধ, তুমি মানো না, অনেক কথা, মানে আমার লগে রাগারাগি। আমি কইছি না দিলে আমি কিডনি দিব না। পরে আমারে কয় যে দিয়ে দিম টেহা। পরে 3 তারিখে আমারে চেক দিছে, 3 তারিখে চেক দিছে, 4 তারিখে অপারেশন। 4 তারিখে 8টা বাজে অপারেশন, 3 তারিখে আমার চেক দিছে। এই 3 তারিখে হেরা চেক দেওয়ার পরে টাকা তুইলা এই বাড়ি রাখছে, আর 1.5 লাখ টাকা বাকি ছিল। টাকা হেরা দিছিল 4,75,000। আমি ওই যে 50,000 টাকা যে মার গেছে, মার যাওয়ার পরে আমি বললাম যে এরকম এরকম টাকা মার গেছে, আমার পরে দিল 4,75,000 টাকা দিছে আমার বউর অ্যাকাউন্টে ট্রান্সফার করে। পরে ওই আমার বউ পরে 4,75,000 টাকা তুইলে পরে আমার বোনের জামার কাছে, আমার বোনের জামারে কইলাম, দুলা ভাই এত কষ্ট করে আমি টাকাটা ম্যানেজ করছি, আপনি বিদেশ থেকে তো আইলেন, আপনার কাছে টাকা আছে, আমারে টাকাটা দেন। তখন আপনি কিডনি দেন নাই? না, তখন আগের দিন, মানে কিডনি দেওয়ার আগের দিন আমার টাকাটা দেন, আমি এই বাড়িটা লিয়ে অনেক কষ্ট করে টাকাটা জমাইছি, যদি আপনি আমার উপকারটা করেন দেন। পরে আমার বোনের জামাই স্বীকার হইলো, কয় আমার কাছে 1.5 লাখ টাকা আছে, তার উপরে 1 টাকাও নেই। পরে 1.5 লাখ টাকা দিল না, 1,48,000 টাকা এনে দিল। আর হইলো কম আছে হইলো 25,000 টাকা, 6.5 লাখ টাকা হইতে 25,000 টাকা। পরে আমার মেজো মামার ফোন দিলাম, মামা এরম আমি তো এই টাকাটা 25,000 টাকা লেগে আমি বাড়িটা নিয়ে পারতেছি না, তুমি আমার 25,000 টাকা ব্যবস্থা করে দাও। আমি এই টাকা কোন টাকা ব্যবস্থা করছি জানো মামু? আমি কিডনি দিতেছি, ঠিক আছে, কিডনি বিক্রি করে টাকাটা ব্যবস্থা করছি, তুমি আমার দয়া করে 25,000 টাকা দাও। আর মামা কয় আমি 1 টাকাও দিয়ে হারম না। মামা যে মামা মেজো মামা ধার নিছিলেন যে মামার কাছে, প্রথম যে মামার কাছে ধার নিছিলাম 60,000, ওই মামা কয় আমি তোরে 1 টাকাও দিয়ে হারম না। পরে দিল না। পরে কি করবো? পরে একজনের কাছ থেকে 30,000 টাকা হ্যাঁ দিব, মাসে 6,000 টাকা লাভ দিয়ে
মানে 1 মাস রাখলে 6,000 টাকা দেওয়া লাগবো। আমি কইলাম নেও, এখন যদি 25,000 টাকার লিগে আমি বাড়ি না নিয়ে হারি তাই নেও, এখন কি করবা, নিয়ে তুমি বাড়িটা নেও। পরে 30,000 টাকা নেয়, নিয়ে 5,000 টাকা ওই যে লোকজন দেওয়া লাগে জমি নিলে, পরে 30,000 টাকা নিয়ে ওইটা বাড়িটা নেয়। বাড়িটা নেওয়ার পরে আমার অপারেশন করে। অপারেশনের টেবিলে আপনি যান? অপারেশন আপনার ফ্যামিলির কেউ জানতো না? না। যখন অপারেশন টেবিলে যাচ্ছেন তখন ওই মুহূর্তে অনুভূতি কি ছিল যদি মারা যান? তখন হইলো অনুভূতি মারা গেলে গেলা, যাক বাড়িতে হইছে। হ্যাঁ বাড়ি হইছে, ওরা সুখে থাকবো, মানে বাবা মা থাকবো সুখ। What a story, what a story, what a story. এই ছেলেটা ফেস দেখাতে চায় নাই, যদিও ফেস দেখাতো তাহলে ভিডিও আকারে এটা আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতাম। তারপর কি হলো? পরে অপারেশন টেবিলে গেলাম, যার আগে ওই আপা কাছে আসছিল, কথা বলতেছিলাম যে আপা আমি যদি মরেই যাই তাইলে আপনার ফ্যামিলিরা দেখেন, আগেই তো বলছি। তারপর হেরা মানে মানে লোক ভালো, মানে কিরকম টাইপের জানি, কিন্তু মন মানসিকতা ভালো। পরে অপারেশন টেবিলে গেলাম, যাওয়ার পরে মনে মনে ভাবতাছি যে আল্লাহ মরে গেলে তো গেলামই, বাপ মা থুয়ে আইছি, আমার একটা মেয়ে আছে, যাতে দেখতে আমি যাতে আবার তাদের মুখ দেখতে পারি। আমার একটা আশা যে আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মা এই তাদের দেখবো কে, দেখার মতো কেউ নাই, আমার ফ্যামিলিতে দেখার মতো কেউ নাই। যে আমি মরে গেলে তাদের দেখবো, আমি চাই আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন বাইসা থাকতে আমার বাবা মারে মাটি দিয়ে যাইতে পারি। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া, যাতে তারা তাদের নিজের হাতে মাটি দিয়ে আমি মরতে পারি। অপারেশন টেবিলে যাই আর এটি বলি যে আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করো, হ্যাঁ যাতে আমি নিজের হাতে মাটি দিতে পারি। আমার জীবনের চিন্তা আমি করি না। পরে অপারেশন টেবিলে গেলাম, অপারেশন টেবিলে যাওয়ার পরে অজ্ঞান মাছ দিল, পরে আর কিছু বলতে পারি না। পরে 2 দিন পরে এমনি মানে ছায়া থাকতে পারি, ছায়া রয়েছি দেখতাছি, কিন্তু কথা বললে যে কথা বলবো কথা বলতে পারি না। পরে কথা বলতে পারি না, ছায়া দেখি আর হইলো ব্যথা, প্রচন্ড ব্যথা। পরে ব্যথা কইলে ইঞ্জেকশন দেয় আর ঘুম, মানে এরকম 3 দিন পরে জ্ঞান ফিরছে। পরে ফিরার পরে আমার বাড়িতে তো আর কেউ জানে না। পরে এই 3 দিন ফোনে যোগাযোগ নাই, আমার বাড়িতে তো পাগল হয়ে গেছে। পরে দালালে বলছি যে ভাই আমি 3 দিন কথা বলি না, আমার বাড়িতে অবস্থা খারাপ, আপনি আমার ফোনটা তাড়াতাড়ি দেন, আমি বাড়িতে কথা বলি। পরে 3 দিন পরে আমি কথা বললাম আমার মার সাথে, খালি এটুকু বললাম, মা তুমি ভালো আছো, তুমি বাড়িতে গেছো, তুমি খুশি হয়েছ? আর মায়ে কয় যে বাবা আমি খুশি হয়েছি, 2টা সন্তান নিয়ে গেছি, কিন্তু একটা সন্তানও বাড়িতে ফিরে আহে নাই এখনো। আমার বড় ছেলে মারা গেছে, তুইও তো, আমি একাই গেলাম, বাড়ি থেকে বাইরে গেলাম সবাই, কিন্তু ফিরে আইলাম আমি একা। বললাম মা তুমি খুশি হয়েছ, এটাই অনেক, আমি আইতাছি তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি আই বরং, তুমি একটু চিন্তা করো না। আপনার এই গল্পটা আপনার মা জানে যে আপনি কিডনি দিয়েছেন আপনার মাকে সুস্থ করার জন্য, বাড়িটা কিনে দিয়ে মাকে স্বাভাবিক করার জন্য? না, আজও জানে না। জানলে কি হতে পারে? জানলে অনেক, মানে এমনি তো মাথায় ডিফিট আছে। শুধুমাত্র এই একটা কারণে আমি এই গল্পটার ওর ফেস দেখাইনি এবং এই গল্পটাকে আমি সোশ্যাল মিডিয়াতে আনিনি। সোশ্যাল মিডিয়া বলতে যেভাবে আনি আর কি, ভিডিও আকারে, শুধুমাত্র ওর মায়ের কারণে। নিঃসন্দেহে অসাধারণ সন্তানও, কিন্তু আমরা ইন্সপায়ার করি না কাউকে নিজের শরীরের ক্ষতি করে এরকম কাজ করার জন্য। ডেফিনেটলি নট, এটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আইন পরিপন্থী।
কিন্তু ওর ভেতরের যে প্রেম, ওর ভেতরের যে ভালোবাসা ওর পরিবারের জন্য, ওর মায়ের জন্য, ওর ভাই বোনের জন্য, সেটা নিঃসন্দেহে প্রশংসার। আমাদের সমাজে এমনও ছেলে আছে, আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা তার মার মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করতে পারেন। আপনার বাবা আজও বলেছে কি যে তার এই ধার দেনা কেন হয়েছিল? আজও বলেনি? বলেন। বাবাকে কখনো জোর করেন নাই যে বাবা? বাবারে যদি জোর কইলে একটা কথা বলি 3 দিন 4 দিন না খায় থাকে, তার জন্য বলি না, থাকা কইলাই ফালাইছে, বইলা কি হইব, কারণ বাবা তো ফালাই তো আর দিতে পারি না। পৃথিবীতে একটা জিনিসের কোনো হিসাব হয় না, বাবা এবং মায়ের। মা যাই কিছু করুক না কেন মা, বাবা যাই কিছু করুক না কেন বাবা। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে শত অপরাধ শত ভুল কিছু করার পরেও মার ব্যাপারে নরম হতে বলেছে আমাদের ধর্ম, সবসময় বলেছে। আপনি অনেক সৌভাগ্যবান একটা সন্তান। আপনি আপনার শরীর দিয়ে চেষ্টা করেছেন আপনার পরিবারকে হ্যাপি করার জন্য, এটাই তো সবচেয়ে বড় খবর। কিন্তু যদিও আমরা এই পন্থাটাকে সাপোর্ট করি না। এখন কিভাবে চলে? আপনার শরীরের মধ্যে খারাপ লাগে? ঠিক আছে এখন চলি, মানে ডিউটি করি, মেশিন চালাই না এই সাইড দিয়ে, মানে বেশি। আপনার কোন পাশে কিডনি নিয়েছে? এই সাইড, বাম পাশেরটা নিয়েছে। এই সাইড। ওকে, এই সাইডে যে লোকটা নিয়েছে ও লোক ভালো আছে? জি, এখন সুস্থ আছে। কি করেন উনি? উনি হলো শিক্ষক, মানে শিক্ষা অফিসে চাকরি করে। শিক্ষক। আর যোগাযোগ রাখে আপনার সঙ্গে? আসার পরে 2 দিন ফোন দিছে, কেমন আছো, কি অবস্থা, ভালো আছে একটু। মানে ওনার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছিল? হ্যাঁ, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিল। এখন আমি গার্মেন্টসে জব করি, যে সময় পাও দেয় এরকম মেশিনে কাজ করতে হয়, তখন এক সাইডটা দুঃখ পাই। কয়দিন হয়েছে আপনার অপারেশনের? অপারেশন হয়েছে জানুয়ারি মাসের 4 তারিখ। বেশি দিন হয়নি, মাত্র কয়েক মাস। ডাক্তার কি বলেছে আপনার এই কিডনির ব্যাপারে, কোন যত্ন নিতে হবে, কি করতে হবে, এগুলো কিছু বলেছে? ডাক্তার বলছে রেস্ট নিতে হবে, আপনার 2-4-6 মাস রেস্ট নিতে হবে, আর আপনি সাবধানে বাড়ি কাজ করতে পারবেন না। কিন্তু ভারী কাজ করতে হয় আপনাকে? আমাকে বাড়ি কাজ তো করতেই হয়। মনের মধ্যে ভয় লাগে? ভয় তো লাগেই, মানে ভয়। আমি সবসময় একটা কথা খালি চিন্তা করি, সামনের দিনগুলো আমার কিভাবে যাইব, মানে আজকে তো গেল, পরের দিন কিভাবে যাইব। একটা মেয়ে আছে? হ্যাঁ। বয়স কত? 3 বছর। আল্লাহ চালাবে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, একটা কিডনি নিয়ে মানুষ 2 দশক, কি বলে আপনার 20 বছর, 30 বছর, 40 বছর, পুরো জীবনই বেঁচে থাকে। কারো একটা কিডনি নিয়ে দুনিয়াতে আসে। টেনশনের কোনো কারণ নাই। প্রথম কথা হচ্ছে সবকিছু আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং কোনো টেনশন করবেন না। আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনার যা করা উচিত আপনি সেটা করছেন, যদিও এটা ইসলাম সাপোর্ট করে না এই ধরনের কাজ। কিন্তু আপনি মন প্রাণ দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমার বাবা মা, আমার যারা পরিবার আছে তাদেরকে তুমি ভালো রাখো। একটা সুসন্তান আসলে সেই যে তার পরিবারের জন্য দায়িত্ব পালন করে, এবং এই ছেলেটা উপায়ন্তর না পেয়ে নিজের কিডনি বিক্রি করে নিজের মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছে। কতটা বাধ্য ছিল সেটা আপনারা পুরো গল্পটা শুনলে পারবেন। আমরা আবারও বলছি, এই ধরনের গল্পকে আমরা ইন্সপায়ার করি না, তবে আজকের এই গল্পটা প্রচার করার পেছনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকে দুঃখ দুর্দশায় থেকে অনেকেই হতাশ হয়ে যাই, সুইসাইডের পথ বেছে নেই, অনেক বড় ধরনের ভুল করে ফেলি, জীবন নিয়ে অনেক হতাশ হয়ে নিজেদের ভাগ্যকে ব্লেম করি। তারা আজকে এই ছেলেটার গল্পটা শুনে নেবেন, আরো অনেকবার শুনবেন, নিজেরা অনেক ভালো আছেন, অন্তত এতটুকু মনে হবে এই গল্পটি শোনার পর। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি আজকে এখানে এসেছিলেন। আপনার গল্পটি যদি আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতাম তাহলে এটা ঝড় তুলত, কিন্তু আমি চাইনি, কারণ একটাই, আপনার মা যাতে কোনোভাবেই কষ্ট না পান। আমি আপনার জন্য দোয়া করি, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, এবং এই অনুষ্ঠান যারা শুনবে লক্ষ লক্ষ মানুষ, তারাও আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। রনি মিয়া ভালো থাকুক প্রিয় দর্শক এবং শ্রোতা, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। কিছু কি বলার আছে শেষে আপনার দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য? কিছু মানে বলবো যে এখনকার সমাজে বাবা মা মানুষের বিদ্যা হলে অনেক ছেলেরা দেখে না, তাদের বৃদ্ধাশ্রমে বিভিন্ন মিডিয়ায় দেখা যায় বৃদ্ধাশ্রমে রাইখে আসে, রাস্তাঘাটে ফালাই দেয়। আমি এটাই বলবো যে তাদের বাবা মা যেন বৃদ্ধাশ্রমে কেউ না পাঠায়,